আচ্ছা, তো হুম, আপনার যে বইটা প্রকাশ হয়েছে আরকি ২০১৪ সালে। তো হুম। ২০১৪ সালে সম্পর্কে বন্ধুত্ব ও রাজনীতি। তো এরপরে তো ১০ বছরের একটা লম্বা একটা টাইম ফ্রেম আরকি। তো এই সময়ের মধ্যে হচ্ছে আমাদের দেশের রাজনীতি বললেন বা বিশ্ব রাজনীতি বললেন, একটা মোটামুটি পরিবর্তন তো এসেছে। তো আ মানে ১০ বছর আগের লেখা ওই বইয়ের কনটেন্ট গুলার সাথে কি রিফাত হাসান এখনো একমত কিনা? বা ওই চিন্তাগুলা থেকে সরে আসার কোনো সিচুয়েশন তৈরি হয়েছে কিনা? কিংবা রিভিজিট বা রিথট দেওয়ার একটা জায়গা তৈরি হয়েছে কিনা? রিভিজিট দেওয়ার ব্যাপারটা সবসময়ই থাকে। মানে আ কিন্তু ধরেন পরিবর্তন যেটা বোঝায় সেরকম কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু মানে মানুষের চিন্তা ব্যাপারটা হচ্ছে একটা জার্নি। সেই জায়গা থেকে মোটামুটি আপনি ধরে নিতে পারেন ১০ বছর আগে যেখানে ছিল ওখান থেকে আমি আরও অনেক সামনে এসেছি বা আরও অনেক অন্যভাবে করেছি। এখন এটা যদি কোনো একটা স্পেসিফিক ইস্যুতে বলেন তাহলে আমি বলতে পারবো যে এই বিষয়ে আমার অবস্থান আগে এরকম ছিল, এখন এটার থেকে কোনোভাবে আমার রিভিজিট করা দরকার কিনা বলতে পারবো। তো ওভারঅল আমার মনে হয় কি আমাদের যে বিন্দুতে ছিলাম সেই বিন্দু থেকে জার্নি হয়েছে কিন্তু কোনো রকম পরিবর্তন হয় নাই। মানে এটারে মানে এভাবে আপনি কোনোভাবে ইয়ে করতে পারবেন না। ধরেন ২০০০ ২০১৪ সালে বা ১৩ সালে যখন আমরা শাহবাগের ব্যাপারে কথা বলতেছিলাম, আমাদের কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আচ্ছা। সে সময় যেভাবে কথা বলতেছিলাম, এখন এসে তার ব্যাপারে আমাদের কথা কোনোভাবেই মানে দিক পরিবর্তন করে নাই। কিন্তু আমাদের ধরেন হ্যাঁ, পলিটিক্স ব্যাপারটাই হচ্ছে এমন, মানে এটার পদ্ধতিগত আলাপ করা যাবে সবসময়, রিভিউ করা যাবে। আপনি রিভিজিট করে বলতে পারবেন যে ২০১৪ সালে বা ২০১৩ সালে আমরা যেসব অবস্থান নিয়েছিলাম এটা পলিটিক্যালি ভুল কিনা, মানে পলিটিক্যালি ভায়াবল কিনা সেটা বলতে পারবেন। যেমন এমন হইতে পারে যে ২০১৩ সালে যখন হেফাজত মানে ঢাকায় শাহবাগের বিপরীতে একটা ক্ষমতা হিসেবে সামনে হাজির হইল। তো এই ঘটনাটাকে আমরা প্রত্যেকেই যেভাবে রেসপন্স করেছি, হ্যাঁ, এই রেসপন্সের অনেক রকম ফলাফল হইতে পারতো। মাঝখানে আমরা এই ধরনের একটা আলাপ করছিলাম, ধরেন ৫ই মের ঘটনাটা যদি ধরেন মানে একটা যেভাবে একটা মানে ওই এদের একটা যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে শেষ হয়েছিল, তো অভিযানের মাধ্যমে শেষ না হয়ে যদি এদের বিজয়ের মাধ্যমে শেষ হইতো তাহলে বাংলাদেশটা কেমন হইতো, এরকম একটা ভাবনা আমরা ভাবতাম। দেখা গেল যে বাংলাদেশটা সে সময় কেমন হতো সেটা নিয়ে আমাদের বুদ্ধিজীবীদেরও কোনো আলাপ ছিল না, প্ল্যান ছিল না, পলিটিশিয়ানদেরও কোনো প্ল্যান ছিল না। তার মানে হচ্ছে যে ওনারা সবাই একটা এটা হচ্ছে অদৃষ্টের উপর ছেড়ে দিয়েছিলেন পুরো ঘটনাটা। এই ছেড়ে দেওয়াটাকে আমি ক্রিটিক করি। আমি বলি যে ধরেন মানে সেই সময়ে আমাদের এখানকার যারা ধরেন আমাদের এখানকার বড় বড় যারা বুদ্ধিজীবী ছিলেন তারা অনেকগুলো জিনিস ধরতে পারছিলেন। আমাদের এখানকার আমাদের ধরেন মানুষের নাড়িটা ধরতে পারছিলেন, মানুষ কী চাচ্ছে সেটা ধরতে পারছিলেন। আবার শাহবাগের যেটা মানে শাহবাগের যেটা মূল অসুখ সেটাও তারা ধরতে পারছিলেন। কিন্তু তাদের গন্তব্যটা ধরতে পারেন নাই কেউ। মানে আমাদের নিজেদের গন্তব্য কী হবে সেটা ধরতে পারেন নাই। যেটার কারণে ৫ই মে এক ধরনের যেটা গণহত্যা হয়েছিল, যে শব্দটাতে শাসক গোষ্ঠীর আপত্তি আছে বা অনেকের আপত্তি আছে। মানে প্রচুর মানুষ মারা গিয়েছিল, যাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো রকম আপনার মানে পরিসংখ্যান পর্যন্ত নেই। পরিসংখ্যান নেই, এমনকি মানুষ মানে তারা ভয়ে কোনোভাবে বলে না, কোনো কিছু প্রকাশ করে না। ভুক্তভোগীরাও এটা বলে না। কিন্তু এই ঘটনার পরে দেখা গেছে কি তাদের আসলে এই ঘটনাকে ট্যাকল দেওয়ার মতো কোনো রকম পলিটিক্যাল কর্মসূচি ছিল না। আফটার অল মানে হেফাজত জিনিসটা ছিল, সেই হেফাজত জিনিসটা তখনও এবং এখনও পুরাপুরি একটা অরাজনৈতিক সংগঠন ছিল। এবং একটা অরাজনৈতিক সংগঠনকে দিয়ে যখন আপনি একটা রাজনৈতিক সংগঠন রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করবেন, এটা আসলে খুবই অরাজনৈতিক একটা ঘটনা হিসেবেই মানে কনসিকোয়েন্স দাঁড়াবে আর কি, যেটা হেফাজতের ক্ষেত্রে হয়েছে। হেফাজতের ক্ষেত্রে পেছনে কারা পরিকল্পনা করেছে সেটার ব্যাপারে মানে জাস্ট জনশ্রুতিগুলোই তো আমাদের একমাত্র ধরেন মানে টুল, যেখান থেকে আমরা ধরে নিতে পারি পিছনে কারা কারা ছিল, কারা কারা প্ল্যান করেছে। তো এটুকু ধরতে পারি যে এরা কেউ সিনসিওর ছিল না। এরা শুধুমাত্র একটাতেই সিনসিওর ছিল, সেটা হচ্ছে যে শাহবাগ নামে একটা ঘটনা হয়েছে, এটাকে ট্যাকল করতে হবে, এটাকে ডিল করতে হবে। তো এটা ওয়াইজ ওয়েতে হয় নাই। ধরেন বাংলাদেশে বিএনপির মতো মানে একটা জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় মানে রাজনৈতিক দল যদি আমরা ধরি বাংলাদেশের বিএনপিকে, তো তারাও সংখ্যালঘুর মতো করে আচরণ করছে।
একটা পলিটিক্যাল বয়ান হাজির করতে পারেনি। একটা যুদ্ধাপদের বিচার হইল, বিচারের ব্যাপারে তাদের কোনো রকম ক্রিটিক্যাল বয়ান দাঁড় করাতে পারে নাই। অবিকল আওয়ামী লীগের যা বয়ান, বিএনপিরও তাই বয়ান ছিল, শুধুমাত্র বিএনপি চুপ ছিল, এটুকুর বাইরে আর কোনো রকম নিজেদের বয়ান হাজির ছিল না। তো এই ঘটনাগুলো নিয়ে আমাদের যারা বুদ্ধিজীবী তাদের একটা রিভিজিট করার ব্যাপার হয়তো বা থাকতে পারে। আমি এখনও পর্যন্ত মনে করি সেই সময়টি আমাদের যেটা অবস্থান ছিল, সেই অবস্থানটা আমি বিন্দুমাত্র কোনো রকম ধরেন মনে হয় না যে আমি কোনো একটা ভুল পথ পার হয়ে আসছি। এবং আমার সবসময় মনে হয়েছে যেটার ব্যাপারে আপনাদের মানে আপনারা যদি সামনে আরও করেন হয়তো বা আসতে পারে যে যেমন ধরেন আপনারা খেয়াল করবেন, বরং আমার আশেপাশে অনেক বন্ধুকে আপনারা পাবেন। আমার আশেপাশে অনেক বন্ধু বা মানে এই মুহূর্তে বাংলাদেশে খুবই পপুলার সরকার বিরোধী আন্দোলন করছেন, সরকার বিরোধী কথাবার্তা বলছেন, বুদ্ধিজীবিতা করছেন, তারপর সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, তারা সবাই কিন্তু তাদের পথটাকে পরিবর্তন করছেন। পথটাকে পরিবর্তন করছেন বলতে তাদের ধরেন শাহবাগের সময় এক ধরনের অবস্থান ছিল, তারপর দেখা যাবে যে 5ই মে তাদেরকে এক ধরনের অবস্থান থেকে তাদের অবস্থানটাকে আরেকটু চেঞ্জ করতে বাধ্য হয়েছে, কারণ হচ্ছে 5ই মে তাদের মানবিক অনুভূতিকে নাড়া দিছে। তারপর আরও পরে এসে আবার অবস্থান চেঞ্জ করছে। এরকম অনেকগুলো মানুষকে আপনি পাবেন। তো এই ঘটনাগুলোকে মানে আমি এক ধরনের করে বোঝাপড়ার এবং পলিটিক্যাল ইম্যাচুরিটি হিসেবেও দেখি। কারণ হচ্ছে যে মানে ধরেন আমাদের এক বন্ধু আছে, মানে আমাদের এক বন্ধু একটা ইউনিভার্সিটিতে পড়ান নৃবিজ্ঞান, তার একটা লেখার শিরোনাম ছিল হচ্ছে শাহবাগে একটা বিপ্লব। মানে বাংলাদেশের মানুষ মানে একটা জনসমাগমকে বিপ্লব আকারে পাঠ করার তাগিদ ফিল করতেছিল। এটা একটা অবাক কাণ্ড, মানে জনসমাগম এবং বিপ্লব যে এক না। এবং মানে একটা মব দিয়েও তো জনসমাগম হইতে পারে। তারপর হচ্ছে যে আপনার মানে শাহবাগ জিনিসটা হচ্ছে যে যেটার ব্যাপারে শাহবাগ হচ্ছে এমন একটা ঘটনা যেটার সাথে একমাত্র জামাত ইসলামী ছাড়া, মানে যারা হচ্ছে যে এই বিচারের ভুক্তভোগী তারা ছাড়া আর কারো কোনো মানে এক ধরনের দ্বিমত ছিল না। মানে এই আন্দোলনের ব্যাপারে এক ধরনের সবাই একমত একটা পরিস্থিতি তৈরি করছিল। তো এই ঘটনা মানে মানে সরকারও হচ্ছে যে পুলিশ দিয়ে তাদেরকে প্রোটেক্ট করতেছিল। এখানে বিপ্লব কোন জায়গা থেকে আসলো? মানে এমন একটা সমন্বিত সরকারেরও প্ল্যান এখানে আছে, সবার এখানে প্ল্যান আছে, এর ভিতরে আবার তাদের উদ্দেশ্যটা হচ্ছে শুধু ফাঁসি। এমন না যে ধরেন কোনো একটা বিদ্যমান কোনো ব্যবস্থার ব্যাপারে তাদের কোনো ক্রিটিক আছে, এটার কোনো মূলোৎপাটন চাচ্ছেন, এরকম কোনো ঘটনা না। তো এই ধরনের মানে ব্যাপারগুলো আমাদের ভিতরে দেখা গেছে আর কি। মানে আমি এমনও লক্ষ্য করছি, যেমন ধরেন শাহবাগের প্রথম যেদিন হইল, এর আরও অনেক দিন পর মনে হয় 10-12 তারিখের দিকে, 1 তারিখের দিকে মনে হয়েছিল এরকম কিছু একটা। হ্যাঁ, তো আমরা যখন শাহবাগের আজান নামে একটা লেখা আমার লেখা আছে, এটা নিয়ে একটু আগে কথা হচ্ছিল। তো শাহবাগের আজান যখন আমরা লিখে ফেলেছিলাম, সে সময় পর্যন্ত আমি দেখেছি আমরা সেই সময় তাদের উপর যাদের কথাবার্তার দিকে গুরুত্ব নিয়ে তাকিয়ে থাকতাম যে এই লোক কিছু একটা মূলত, যেমন ফরাদ মাঝার। তো ফরাদ মাঝার তখনও কিছু বলেননি। ফরাদ মাঝার তখন মানে কলকাতার কোনো একটা প্রোগ্রামে ছিল। আমি খেয়াল করেছি সে সময় পর্যন্ত চিন্তাগোষ্ঠীরও কেউ শাহবাগে গিয়ে হাজিরা দিয়ে আসছে। শাহবাগে গিয়ে হাজিরা দিয়ে এসে সে সময় সবার একটা ট্রেন্ড ছিল। ট্রেন্ডটা হচ্ছে যে দেন শাহবাগটা হচ্ছে এমন একটা জিনিস আপনার প্রত্যেকটা সেক্টরে একটা খবরদারি কায়েম করছিল। মানে আপনার কোনো ব্যক্তিগত কোনো ঘটনা ছিল না, মানে আপনার কোনো ব্যক্তিগত অবস্থান থাকতে পারে না। আপনাকে আইদার এনিমি অর ফ্রেন্ড হইতে হবে। আপনি ফ্রেন্ড কি এনিমি এটা আপনাকে পরিষ্কার করতে হবে। ওরা এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছিল যে চিন্তা পাঠচক্রের বলে পরিচিতরাও কেউ প্রতিদিন দেখাই দিয়ে আসছে, না আমরা হচ্ছে শাহবাগের বন্ধু, ছবি দিয়ে আসছে, ছবি প্রকাশ করছে যে এখানে আমরা আজকে শাহবাগে গেলাম। শাহবাগের স্পিরিটের প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করছে। মানে যারা হচ্ছে যে শাহবাগের সবচেয়ে মূল প্রপাগেটরদের একজনও ছিল, এরকম লোকও আছে। তো এই আর কি মোটামুটি ধরনের অবস্থান। আমি জানি না আবার আপনারা যেটা করবেন সেটা কি জানেন, মানে মানে আপনি আমার একটা প্রশ্ন করেছেন, প্রশ্নের প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করে ফেলবেন। এখানে আমাদের একটু সম্পর্ক প্রশ্ন আছে। হ্যাঁ, এটাই করে ফেলেন, নাহলে কিন্তু অনবরত কথাটা করা যাবে না। আমার মনে হয় আর কি শাহবাগ নিয়ে হচ্ছে আপনার অবস্থানটা পরিষ্কার।
কিন্তু আমরা এখনকার সময় এসে যেটা দেখি আর কি, মানে শাহবাগ পরবর্তীতে একটা শাহবাগের গ্রেরিয়ার কথা বলা হচ্ছে আর কি। মানে এই জিনিসটা কি আপনি আছে, মানে এটা এক্সিস্ট করে বলে মনে করেন, বা শাহবাগের থাকলে এটা নিয়ে হ্যাঁ, এই ধরনের একটা আলাপ আছে। আলাপটা হচ্ছে আসলে মানে আমি যেভাবে লোকেট করি, এটা হচ্ছে যে শাহবাগের গ্রে এরিয়া ব্যাপারটা হচ্ছে যে আসলে শাহবাগকে ডিজোন করতে চাওয়া। মানে এটা এমন না যে শাহবাগের ভিতরে বিভিন্ন সেক্টর ছিল বা শাহবাগের ভিতরে বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম পজিশন ছিল। একটা পজিশন ছিল তারা হচ্ছে যে খুবই ধরেন একটা মানবতাবাদের জায়গা থেকে বা মোর লিবারাল জায়গা থেকে শাহবাগ করেছে, মানে আরেকটা গ্রুপ ছিল যে যেরকম, এরকম কোনো ঘটনা হচ্ছে শাহবাগের যখন পতন হলো এবং শাহবাগ যখন বুদ্ধিবৃত্তিকভাবে পরাজিত হলো, আমরা পরাজিত করেছি বলি। তো এই পরাজয়ের কারণে তারা তখন শাহবাগকে ডিজোন করতে শুরু করলো। এই ডিজোন করার একটা তরিকা হচ্ছে যে শাহবাগের তারা একটা গ্রে এরিয়াতে ছিল, তারা আসলে ফাঁসি চায় আন্দোলনে ছিল না। এটা হচ্ছে যে হ্যাঁ, তারা বিচার চেয়েছে, ফাঁসি চায় না। আসলে ফাঁসির বাইরে কোনো শাহবাগ ছিল না। এবং মূল ঘটনা হচ্ছে যে শাহবাগ তো বাংলাদেশে শিক্ষিত মধ্যবিত্ত যেটা মানে শিক্ষিত মধ্যবিত্ত যেটা আছে, হ্যাঁ, তাদের আসলে শাহবাগকে ভোট এবং ডিজোন করার বাইরে আর কোনো পলিটিক্যাল অবস্থান ছিল না শিক্ষিত মধ্যবিত্তের। এবং তারা আসলে এখানেই ঘুরপাক খাইছে। এখনও পর্যন্ত তারা তাদের অবস্থানটাকেই শুধুমাত্র করছে, এটা হচ্ছে তারা অবস্থানটাকেই সব মানে এটা কি বলে সংরক্ষিত করছে মাত্র গ্রে এরিয়া শব্দটা দিয়ে। তারা বলতে পারতো যে আমরা আসলে যে কাজটা ওরা জামাতের ব্যাপারে বলতো যে এই জামাত তো 1971 সালে বিরোধিতা করেছিল, কখনো ক্ষমা চায় না কেন? জামাতের ব্যাপারে যদি এই অবস্থান তাদের থাকে, তাদের ব্যাপারে এই অবস্থান আমাদের থাকবে যে ভাই তোমরা তো শাহবাগে ছিলা, ফাঁসির পক্ষে তোমরা অবস্থান নিয়েছিলে, এখন তোমাদের ফাঁসির ব্যাপারে তোমাদের অবস্থানটাকে রিড করছো না কেন, বলছো না কেন যে এই অবস্থানটা আমাদের ভুল ছিল, অথবা ভুল ছিল না স্পষ্টভাবে বলে দাও। সহজ কথা, এটা হচ্ছে সরাসরি পলিটিক্যাল অবস্থান, এটাই। আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি মানে আমরা কোনো ব্যক্তি নিয়ে প্রশ্ন করব এটা ভাবি না আর কি, তারপরে আপনি যেহেতু ফরহাদ মোজারের বিষয়টা আনছেন আর কি, যে ওনার চিন্তা পাঠচক্রে অনেকে গিয়ে ওইখানে হাজিরা দিয়েছেন, কিন্তু উনি তো যেটা দাবি করেন আর কি, উনি বা ওনারা নুরুল কবিররা কয়েকজন মিলেই শাহবাগ টাকাই দিচ্ছেন। তো মানে এই ব্যাপারটাকে কীভাবে দেখেন আর কি? মানে এই ব্যাপারটারে শোনেন, মানে ফাহাদ ভাইরা যখন এসে আবার মানে একটা পর্যায়ে এসে ফাহাদ ভাইদের চিন্তা পাঠচক্রের একটা সুস্পষ্ট তারা একটা থিসিস দিছে যে শাহবাগ এই কারণে আমরা শাহবাগকে ডিজোন করি। এটা একটা ফ্যাক্ট, এটা একটা ঐতিহাসিক ঘটনা। হ্যাঁ, তো এই ঐতিহাসিক ঘটনা আমাদের দিক থেকে যেটা আসছে এবং ফাহাদ ভাইদের দিকে যেটা আসছে, দুইটা আসলে ধরেন পৃথকভাবে সবসময় বিবেচিত হবে এই কারণে যে এটা তো আসলে ইতিহাসে আমরা কীভাবে ধরেন অবদান রাখতে পেরেছি সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না আসলে। মানে এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না, আমরা কি করতে পেরেছি সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আমরা যা করতে চেয়েছি তা হইল কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ফাহাদ ভাইরা মিলে শাহবাগ ঠেকালো কিনা বা আমরা মিলে শাহবাগ ঠেকাতে পারলাম কিনা, আমার কাছে এটার কোনো অর্থ নেই শেষ পর্যন্ত। কিন্তু এটা অর্থ আছে যে ফাহাদ ভাইরা আমাদের সঙ্গে ছিলেন একটা পর্যায়ে এসে। তো ফাহাদ ভাইরা আসার সুবিধা হলো, ফাহাদ ভাইরা হচ্ছে যে অলরেডি বহু বছর ধরে বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে কথাবার্তা অভিভাবকের মতো বলে আসতেছে। তারা অলরেডি তখন বাংলাদেশ রাষ্ট্র অভিভাবকের মতো ভূমিকায়। একজন অভিভাবক কথা বলা আর আমরা যখন কথা বলি, আমরা হচ্ছে সর্বোচ্চ আমাদের প্রভাব ছিল হচ্ছে বাংলাদেশের ধরেন বুদ্ধিজীবী মহলে। ফাহাদ ভাইয়ের প্রভাব বুদ্ধিজীবী মহলের না, ফাহাদ ভাইয়ের প্রভাব হচ্ছে এক ধরনের ধরেন নানান কারণে মাস পিপলের কাছেও তাদের প্রভাব তৈরি হয়েছিল। তো এই কারণে তাদের অবস্থানটা আমাদের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোনো সময়ে। কিন্তু আবার বুদ্ধিজীবী মহলের যেটা ঘটনা, সেটা আমাদের ঘটনাটা আমি মনে করি যে ধরেন ফাহাদ ভাইয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ছিল। ডাজন্ট ম্যাটার। আচ্ছা ভাই, আচ্ছা, এটা কি মানে এই ব্যাপারে কারো সম্পর্ক কষ্ট থাকলে ওনার সাথে সাথে করে ফেলাটা বেটার আর কি। হ্যাঁ, এটা বেটার হবে। ঠিক আছে। একটা প্রশ্ন আমার একটু আছে। আমি একটু বলতে চাই যে আমাদের দেশে সিনেমা সিরিজ নিয়ে একটু কথাবার্তা হয়। যেমন সর্বশেষ যে সিনেমা সিরিজটা নিয়ে বা মানে গত 1-1.5 বছর ধরে কথাবার্তা হচ্ছে মহানগর নিয়ে। তো মহানগর মূলত হচ্ছে বর্তমান রাষ্ট্রের ব্যবস্থা যারা চালাচ্ছে তাদের মোটামুটি একটু অসংলগ্নতা তুলে ধরেছে। তো এটা নিয়ে আমরা যখন কথা বলতাম তখন হচ্ছে একটা মানে থট এরকম দাঁড়া হয়েছিল যে
এই সিচুয়েশনটা এখানে আনার জন্য, মানে এই সিচুয়েশনটা এখানে ক্রিয়েট হওয়ার জন্য যেই মানে ভিতটা, সেই ভিতটাই এই সিনেমার পরিচালক তৈরি করেছেন। আশফাক নিপুণ। আশফাক নিপুণ। হ্যাঁ। তো এটার ক্ষেত্রে এই যে সলিউশনটা কি আসলে, মানে আসলে কি তারা তারা যদি মানে বাংলাদেশের এই পরিস্থিতিটার জন্য দায়ী থাকেন, তাহলে মানে ওনারা- সিচুয়েশন কোনটা, মানে আপনি আরেকটু ডিটেল করেন, মানে তারা যে এই পরিস্থিতির জন্য দায়ী সেটা কি কারণে, তারা আচ্ছা, কি আমি মনে হয় বুঝতে পেরেছি প্রশ্নটা ঠিক এরকম যে বর্তমান বাংলাদেশ যে একটা মানে আমাদের যে অবস্থায় আছে, কেমন অবস্থা সেটা আসলে বড় করে বলার কিছু নাই। তো ওই অবস্থায় যে আসছি আমরা, মানে যেই কারণে, সেই কারণে আশফাক নিপুণদের মতো পরিচালক মানে বা ওনারা এরকম শাহবাগে আমাদের গিয়ে শাহবাগে হাজিরা ছিল। দিছেন। আচ্ছা শাহবাগে ছিল এই ঘটনাটার হ্যাঁ, কথা? এইটার একটা সম্পর্ক মানে এখন সলিউশন কি, মানে সলিউশন বলতে এখন মানে তারাই এটা দাঁড়া করাইছে, তারাই এটা বিরোধী সিনেমা বানাচ্ছে, মানে তো- এখন এই অবস্থা। তো আমার কথা হচ্ছে উনি এখন এসে যদি সিনেমা বানিয়ে ওইটার একটা কাফারা আদায় করতে চান বা ওটা যদি প্রায়শ্চিত্ত করতে চান, তাহলে সেটা কিন্তু আমরা প্রায়শ্চিত্ত বলে মেনে নেব কিনা? এটা কি গ্রে এরিয়া হবে সেটা মানে তার বর্তমান মানে আশফাক নিপুণ কোথাও গ্রে এরিয়ার কথা দাবি করেছে আমার জানা নেই, মানে হ্যাঁ আমিও দেখি না। হ্যাঁ আমি দেখি নাই সে কোনো গ্রে এরিয়ার কথা দাবি করেছে বলে জানা নেই। মানে হচ্ছে যে যারা কাজ করে তারা আসলে তারা কখনো তাদের অতীতকে নিয়ে জাস্টিফিকেশনে যায় না, এটা গুরুত্বপূর্ণ না তার জন্য। যদি কোনো একটা পথ আপনি অতিক্রম করে আসলেন, অতিক্রম যেহেতু করে আসলেন, এটা যদি আপনার জার্নিও হয়ে থাকে, আপনি তো এই পথটা অতিক্রম করে সেই পথে এসেছেন। এখন অতিক্রম করে আসার পরে অতীতটাকে নিয়ে আপনি এটা হচ্ছে হীনমন্যদের ব্যাপার হচ্ছে যে সে এটা জাস্টিফিকেশন তৈরি করার চেষ্টা করবে বা এটা কোনো ক্রিটিক করবে না, করবে না। এরকম হীনমন্যতার ঘটনা দিয়ে এমনকি আপনি ব্যাখ্যা করতে পারবেন না কোনো ইয়েকে। এবং এটা মানে আপনিও বা যে কেউ যদি এটা বলে যে আশফাকদের কারণে ধরেন মানে বাংলাদেশ এই পর্যায়ে এসেছে, ঘটনাটা এরকম না। ঘটনাটা হচ্ছে যে আসলে এরকম মানে হাজার হাজার মানে আশফাকটি ছিল বা আরও অনেকেই ছিল, এবং সবাই বেশিরভাগ মানুষই তাদের মানে রিড করে না নিজেদেরকে। যারা রিড করতে সক্ষম হয়েছে তাদের ব্যাপারে এই আলোচনাটা অনর্থক আর কি। ধরেন আশফাক যদি মনে করে সে রিড করতে সক্ষম হয়েছে এবং মানে সে এটার ব্যাপারে সে যদি বলতো যে না আমাদের একটা গ্রে এরিয়া আছে, তখন আপনি প্রশ্ন করতে পারতেন তাহলে আপনাদের গ্রে এরিয়াটা ব্যাখ্যা করে। সে এইটুকু তো যায় না, তার এই প্রশ্ন আপনি করবেন কেমনে? বরং ঘটনা হচ্ছে যে যারা এখনও পর্যন্ত মনে করেন 2013 সালের যেটা শাহবাগ ছিল এবং এটার পরে এটার কারণে যেটা যুদ্ধাপরাধ বিচারের কনসিকোয়েন্স দাঁড়াইছিল, এই জিনিসগুলো লেজিটিমেসির ব্যাপারে পক্ষে যারা এখনও কথা বলেন তাদেরকে এই প্রশ্নগুলো করতে পারেন আর কি। আর আশফাক নিপুণের যেটা ওই মানে ওয়েব সিরিজ, নাটক বা ওয়েব সিরিজ যেটা, এটার ব্যাপারে আশফাক নিপুণ না আরও অনেকেই এই ধরনের কাজ করছে। মহানগর বা ধরেন আমি রিসেন্টলি আরও অনেকগুলা পাইছি, যেমন ওই যে এই ভদ্রলোকের নাম কি, শিহাব শাহিনের একটা নাটক আছে খুব বিখ্যাত, প্রচুর নাম করেছে। তো এই ঘটনাগুলো হচ্ছে যে ধরেন বাংলাদেশে, আমি এই ঘটনাগুলো বলেছি কি জানেন, বাংলাদেশে যখন আপনি রাজনীতির অনুপস্থিতি তৈরি হয়েছে, এটা একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে না, এই ভ্যাকুয়ামটাকে পূরণ করার জন্য এরকম আরও অনেকগুলো ওয়েব সিরিজ হবে, যে ওয়েব সিরিজগুলোর সাবজেক্ট দুর্নীতি হবে, কোনোভাবেই পলিটিক্স হবে না, এখানে রাজনৈতিক আলাপ নিষেধ, এটা খেয়াল রেখেন। এরকম অনেক জিনিস পাবেন, যেমন ধরেন একটা স্টাডি এরকম আছে যে ধরেন কোনো একটা সোসাইটিতে যখন মন্দা তৈরি হয় তখন লিপস্টিক বিক্রি বেড়ে যায়, এটা হচ্ছে সেরকমই একটা ঘটনা। আমাদের এখানে রাজনীতিহীনতার কারণে আপনি দেখবেন যে আপনি দেখবেন এখানকার কথা বাদ দেন, আপনি যখন বিখ্যাত ইরানি সিনেমা যেগুলো আমাদের এখানে মুভি অফ দ্য উইকে দেখানো হইতো বিটিভিতে, এগুলো কেমন মাদকের বিরুদ্ধে যুদ্ধ। তো ইরানিয়ানের মানে ইরানে একটা সিনেমা হবে, সেটা সাবজেক্ট অবশ্যই মাদকের বিরুদ্ধে যুদ্ধ হবে, এটা সাবজেক্ট কোনোভাবেই পলিটিক্স হবে না, কারণ ইরানে পলিটিক্স নেই, বুঝতে পারছেন? তো এই ধরনের সোসাইটিগুলোতে, রাজনীতিহীন সোসাইটিগুলোতে কীভাবে মানুষজন তাদের এন্টারটেনমেন্ট থেকে শুরু করে এই জিনিসগুলোকে যাপন করে, এগুলো একটু স্টাডি করলে বুঝবেন জিনিসটা। বাংলাদেশে এদের ঘটনাগুলো একই রকম। যেমন শিহাব শাহিনের যেটা আমি খেয়াল করলাম, এটাও মাদকের বিরুদ্ধে যুদ্ধ।
মহানগরে, এলএন সরকার। হ্যাঁ মহানগরের ঘটনা অলমোস্ট কাছাকাছি একই ধরনের ঘটনাগুলো। ক্রসফায়ার নিয়েছিল। হ্যাঁ ইয়ে ছিল, বরং ক্রসফায়ারটা অনেক বেশি মৌলিক আর কি। মানে এরা কিন্তু একই সাথে, যেমন শিহাব শাহীন হচ্ছে একই সাথে আবার মানে খুব মানে একই সাথে হচ্ছে যে সে শাহবাগের খুব ঘোরতর সমর্থক বলে আমি পড়েছি, খেয়াল করেছি। মানে একই সাথে আপনি মাদকের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে খুবই আপনার জোরদার অবস্থান প্রকাশ রাখতে পারবেন, জারি রাখতে পারবেন। একই সাথে আপনি পলিটিক্সের বিরুদ্ধেও আপনার অবস্থান জারি রাখতে পারবেন। এটা তো খুব সচেতন ঘটনা হইতে পারে আর কি। মানে আশফাক নিপুণের এই ঘটনাটারে আপনি এটা দিয়েই শুধু ব্যাখ্যা করতে পারবেন না আর কি, মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমার প্রশ্ন এখানে আসি। আপনার মানে শাহবাগ এবং হেফাজত এই বিভিন্ন আলাপ আমরা নানার সময় ফেসবুকে পড়তেছি বা আপনার লেখা তো বারবার আসছে, এটা খুবই বরং গুরুত্বপূর্ণ। কিন্তু আমি একটা জিনিস আপনার প্রতি মুগ্ধ হয়েছি, সেটা হচ্ছে কি যে আমি আপনার বইটা যখন পড়তেছিলাম সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি, আপনার রাষ্ট্র, আইন, ধর্ম এগুলো একটা মানে সুন্দর আলাপ বা চিন্তাধারা আছে। তো আমি পড়তে পড়তে কিছু ব্যাপার স্যাপার বের মানে আমার কাছে মনে হয়েছে যে একটা আমার একটু মানে আমি জানতে আগ্রহী, আমি মনে হয় প্রশ্নটা শুনলে সবাই চাবেন। আচ্ছা মানে আপনি দেখা যাচ্ছে বারবার মানে মানে আমরাও বলি যে রাষ্ট্রের তো অনেক রাষ্ট্রযন্ত্র আমাদের নিপীড়ক মতোই আছে। এখন হচ্ছে গিয়া রাষ্ট্র নিয়ে আপনার মূল ধারণাটা কি, মানে রাষ্ট্র নিয়ে ধারণাটা কিরকম? মানে ধরেন আপনিও বলতেছেন যে রাষ্ট্র নিপীড়ক, আবার দেখা যায় যারা মূলধারা কমিউনিস্টরা বলে যে রাষ্ট্র বলতে কিছু নাই, রাষ্ট্র নিপীড়ক যন্ত্র হিসেবে। তো এখন ধরেন আমরা ধরে নিয়েছি যে রিফাত হাসান এবং কমিউনিস্টরা একই বছর রাষ্ট্রহীন বিশ্ব। এখন রাষ্ট্রহীন বিশ্বকে আমরা এনার্কি বলেও জানি, যে এখন ধরেন কমিউনিস্টরা তো কমিউনিস্ট বলবে, কিন্তু আপনি রাষ্ট্রহীন বিশ্ব বলতে কি বোঝাচ্ছেন? এটা কি এবার এনার্কির দিকে চলে যায় কিনা, মানে অরাজকতা আমি কি বলতে বুঝতেছিলাম যে আমি মানে রাষ্ট্র মানে আমার প্রশ্ন হচ্ছে আপনি রাষ্ট্র বলতে মূল ধারণাটা কি, মানে রাষ্ট্রকে আপনি কিভাবে দেখেন? হ্যাঁ মানে হচ্ছে যে একটা জিনিস হচ্ছে মানে মানুষ যখন আমি আমি একটা ছোট যে জায়গা থেকে কথা আলাপগুলো শুরু করি, সেটা হচ্ছে যেখান থেকে সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি ধারণাটা নিয়ে আমি কথা বলি। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে মানে মানুষের তো একটা জন্ম থেকে একটা জার্নি থাকে। তো এই জার্নির ভিতরে মানুষের যখন পলিটিক্যাল হয় ওটাকে বুঝি, আমি এটাকে বলি যে ধরেন বন্ধুত্ব তৈরি হওয়া। তো এই মানুষের মানে মানে এখানে এই বন্ধুত্ব তৈরি হওয়ার স্তরের একটা ঘটনা আছে, সেটা হচ্ছে মানুষ পরিপূর্ণভাবে সার্বভৌম হয়ে ওঠা, স্বাধীন হয়ে ওঠাকে বলি। এই স্বাধীন হয়ে ওঠার পরে মানুষের আসলে তখন বন্ধুত্ব তৈরি হয়, এবং সে তখন যেটা করে সেটা হচ্ছে ধরেন মানে বন্ধুত্বটাকে চর্চা করতে শুরু করে। এটা হচ্ছে তাদের পলিটিক্যাল অর্গানাইজেশনের ধারণা আমার কাছে। এখানে তো প্লিজ আর একটু বড় করে বললে সুবিধা হয়। আপনারা একটা কাজ করেন, ওর কাছে চলে আসেন, কারণ হচ্ছে যে আমার সাউন্ডটা অনেক ছোট নর্মালি, হ্যাঁ চলে আসতে পারেন আর কি। আচ্ছা, তো আমরা যেটার ব্যাপারে নর্মালি ধরেন এই কমিউনিস্টদের ব্যাপারে আপনি যেটা বলতেছেন, তাদের যেটা রাষ্ট্র নেই, মানে রাষ্ট্র হচ্ছে যে বল প্রয়োগের হাতিয়ার হিসেবে তাদের কাছে বলা হয়, বা তারা এই রাষ্ট্র থেকে তারা আসলে যেটা করতে চায় ধরেন মানে এটাকে পার হয়ে আরেকটা অন্য রাষ্ট্রে যেতে চায়। ধরেন প্রলেতারিয়াতের তারা তখন একটা এটা কী বলে একনায়কতন্ত্র তৈরি হইল, এখানে পৌঁছাইতে চায়, যদিও এটাও তাদের আলটিমেট গোল না, এটার পরে আরেকটা গোল আছে যেখানে আলটিমেট সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে। তো ঘটনা সেটা না, আমি এটার একটা ধরেন একটা কল্পনা হিসেবে বলি। আমি বলি যে এটা একটা কল্পনা। কারণটা কি, এটা কল্পনা এই কারণে যে বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যখন দেখেন আমাদের এখানে ধরেন শ্রেণীহীন সমাজ একটা কল্পনা, তাদের রাষ্ট্র নেই সেটা একটা কল্পনা। এই কল্পনাকে আপনি তখনই ধরতে পারবেন যখন দেখবেন তাদের যখন একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল, ধরেন আওয়ামী লীগের নেতৃত্বে একটা রাষ্ট্র তৈরি হয়ে গেল, তাদের শেখ হাসিনার নেতৃত্বে একটা ধরেন একটা জাসদের মন্ত্রিত্ব তৈরি হয়ে গেল, তখন দেখবেন যে তারা এখন তাদের কাছে রাষ্ট্র মানেই তখন সব কিছু। মানে হচ্ছে যে যখন মানে আপনার ওই শেখ মুজিবের রক্ষী বাহিনীর হাতে আপনার জাসদের
নেতাকর্মীরা মরছে, তখন হচ্ছে যে আসলে রাষ্ট্র নেই। কিন্তু যখন আপনি ক্ষমতায় এসে মানে জামাত শিবিরকে মারা শুরু করছেন, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে না এই রাষ্ট্র হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই দুইটা রাষ্ট্রের যেটা তফাৎ, এই তফাতের জায়গাতেই আমার আলাপটা হচ্ছে আমার যেটা রাষ্ট্র, সেই রাষ্ট্র সেই রাষ্ট্র আপনার এখন যেমন রাষ্ট্র নেই, মানে যখন ওই জাসদের নেতাকর্মীদেরকে মারতেছে তখন যেমন রাষ্ট্র নেই, একইভাবে জামাত শিবিরকে যখন মারতেছে তখন আসলে আমার রাষ্ট্র নেই। তার মানে আমার রাষ্ট্রটা কোন জায়গায় তাহলে? আমার রাষ্ট্র সম্পর্কিত আলাপটা হচ্ছে যে এখানে শেষ পর্যন্ত এসে আপনি আসলে রাষ্ট্রের কোনো একটা এমন এটা হচ্ছে যে ধরেন খুব ফর এভার ট্রুথ হিসেবে ধরে নিতে পারবেন না। মানব ইতিহাসে রাষ্ট্র হচ্ছে একটা ক্ষুদ্রতম ঘটনা। এটার যদি আপনি ধরেন এটার একদম কনস্ট্যান্ট ট্রুথ হিসেবে ধরে নিয়ে এটার কোনোভাবে বিলয় হবে না ধরে নিন, এটার সময় মানুষের কাজই হচ্ছে যে রাষ্ট্রকে মানবিক করে তোলার চেষ্টা করা। এটার জন্য প্রয়োজন রাষ্ট্রের বিলয় ঘটানো, রাষ্ট্রটারই আপনাকে রেখে দিতে হবে সেটা ঘটনা। দরকার হলে আপনাকে নতুন রাজনৈতিক সংগঠন করবেন। আমার কথা হচ্ছে যেমন ধরেন রাষ্ট্র সম্পর্কিত আমার ধারণাটা কেমন, আমাদের রাষ্ট্রের রাষ্ট্রের আগের অবস্থায় মানুষ যেটুকু স্বাধীন ছিল, যেরকম স্বাধীন ছিল, আমি চাই এমন একটা সময় যে সময়ে এসে মানুষ সেরকম স্বাধীন হইতে থাকতে পারবে। এখন সমস্যা হচ্ছে তখন আপনার যেটা হবে আপনি যখন রাষ্ট্র জিনিসটা তো আসলে একই সাথে একটা পাওয়ার এক্সারসাইজ করবে, সার্বভৌমত্ব এক্সারসাইজ করবে, পাওয়ার এক্সারসাইজ করবে। এবং আমি যে সময়ের কথা বলছি, যে স্বাধীনতার কথা বলছি, সেখানে হচ্ছে যে আপনিই হচ্ছেন যে সার্বভৌম হবেন। তো উভয় সার্বভৌমের একটা কিন্তু লড়াই চলবে, এবং লড়াইটা হচ্ছে সবসময়কার লড়াই, এটা এখনকার লড়াই না, সবসময়কার লড়াইটা থাকবে। আপনি যখন রাষ্ট্রের এই প্রবলেমেটিক আলাপগুলো যখন রিয়েলাইজ করতে থাকবেন, তখন আপনার রাষ্ট্র ধারণায় চেঞ্জ হতে থাকবে। আমার রাষ্ট্র সম্পর্কিত আলাপ এরকম কোনো চূড়ান্ত আলাপ না আর কি। আলাপগুলো হচ্ছে নিরন্তর ক্রিয়েটিভ থাকা। আচ্ছা, তাহলে ফর্মগুলোর ব্যাপারে আমাদের আলাপটা হচ্ছে ফর্মটা কোনোভাবে ফিক্সড ফর্ম না আর কি, চিরায়ত কোনো ফর্ম না। মানুষের পলিটিক্যাল ফর্মটা কোনো চিরায়ত ফর্ম না। আপনার রাষ্ট্র কিন্তু অ্যানার্কিজমের দিকে যেতে পারে। অ্যানার্কিজম তো একটা ইজম তাহলে আমরা বলতে পারি অরাজকতার দিকে, ধরেন কোনো রাষ্ট্র নেই, আমরা একটা রাষ্ট্র নেই হইতে পারে, রাষ্ট্র নেই এটা অ্যানার্কিজম ঘটনা সেটা না। এটা আপনি জাস্ট ডিফাইন করেন অ্যানার্কি হিসেবে। অ্যানার্কিজমের আপনি দেখবেন যে ধরেন যারা মার্কসিস্ট, তাদেরও এক ধরনের অ্যানার্কিস্ট চিন্তা আছে। যেমন এক ধরনের চিন্তা, যেমন স্বয়ং মার্কস কিন্তু অ্যানার্কিস্ট না। মার্কসের চিন্তাটা হচ্ছে ধরেন যে ধরেন প্রলেতারিয়াতের একনায়কতন্ত্র হওয়ার পরে আস্তে আস্তে এটা হচ্ছে যে ট্রানজিশনটা হবে। কিন্তু আবার অ্যানার্কিস্ট যারা আছে তারা চিন্তা করে যে কোনো রকম ট্রানজিশন ছাড়াই সরাসরি একটা বিপ্লব হবে। বুঝতে পারছেন? ধন্যবাদ। তো এখন ভাই আসলে রাষ্ট্র নিয়ে তো যত কিছু বলে, এখন তো বর্ডার একটা আছে, আমরা একটা রাষ্ট্রের মধ্যে বসবাস করতেছি। তো আমাদের সংবিধানের 4টা মূলনীতি আছে। এখন সংবিধানের 4টা মূলনীতি বাদ দিলেও রাষ্ট্রের একটা ব্যাপার আসছে, সেটা হচ্ছে কি যে এখন রাষ্ট্রে তো বিভিন্ন ধরনের মানুষ বাস করতেছে। তো আমরা জানি এই সংখ্যা লঘু বা সংখ্যাগুরু জায়গায় নাগরিক বোঝা যাচ্ছে, সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে যাচ্ছেন না। এখন আপনাকে দেখা যাচ্ছে আপনি রাষ্ট্র ধর্ম বলতে এখন রাষ্ট্র ধর্ম যেটা ধর্মনিরপেক্ষতা বলে একটা ব্যাপার আমাদের মধ্যে আছে, সেকুলারিজম যেটাকে আমরা বলতেছি। তো আপনি হচ্ছে কি সেকুলারিজমকে কিছুটা বিরোধিতা, আপনার জায়গা থেকে বিরোধিতা করছেন সেকুলারিজম। এখন রাষ্ট্রে যদি একটা ধর্ম না থাকে তাহলে আমরা এটা কি বলবো? রাষ্ট্র নিজের ধর্ম, আপনার একটা জিনিস অ্যাড করি, আপনি নিজে বলতেছেন যে রাষ্ট্র একটা ধর্ম হওয়ার কাল ব্যাপার থাকে, যে রাষ্ট্র নিজে একটা ধর্ম, সেই একটা ব্যাপার তৈরি করে সেই ক্ষেত্রটা। তো এখন যদি রাষ্ট্র একটা ধর্ম, নিজেই রাষ্ট্র হিসেবে ধর্ম হয়, আমরা এটা কি নামে ডাকবো? আর যদি ধরেন আমরা বলছি ধর্মনিরপেক্ষ থাকবে না, সেকুলারিজম রাষ্ট্র ধর্ম থাকবে না, তাহলে থাকবে কি? রাষ্ট্র যদি ধর্ম থাকতে হয়, আপনি বলতেছেন যে রাষ্ট্র নিজের ধর্ম হতে চাচ্ছে, আমরা সে বিরোধিতা করতেছি। এখন রাষ্ট্র যদি নিজের ধর্ম হতে না চায়, তখন ওকে একটা ধর্ম দাঁড়া করাতে হবে। সেটা ধরেন রাষ্ট্রধর্ম ইসলাম বললাম, রাষ্ট্র ধর্মনিরপেক্ষতা বললাম। তাহলে যদি ধর্মনিরপেক্ষতার আমরা যদি বলি যে আমরা ওন করতেছি না বা আমরা এটা বিরোধিতা করতেছি, তাহলে রাষ্ট্রের ধর্মটা কি থাকবে? এমনি এখানে মূল জায়গাটা হচ্ছে আসলে কি জানেন, সেটা হচ্ছে যে আসলে সবার আগে যেটা বিরোধিতা করতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রের ধর্ম হয়ে ওঠার ব্যাপারটা। শুধু রাষ্ট্র না, ব্যক্তিরও ধর্ম হয়ে ওঠাটা, কোনো একটা প্রতিষ্ঠানের ধর্ম হয়ে ওঠাটার বিরোধিতা করতে হবে। এটা হচ্ছে মূল কনসেপ্ট। এখন এই জায়গা থেকে
আসলে ধরেন এটা মানে রাষ্ট্রের একটা ধর্ম থাকা, রাষ্ট্র নিজেই যখন একটা ধর্ম ব্যবস্থা, রাষ্ট্রে যখন আমি ধর্ম ব্যবস্থা বলি তখন রাষ্ট্রের আরেকটা ধর্ম থাকা এটা প্রায় অসম্ভব ব্যাপার। এটা হচ্ছে যে মানে একদম খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা ঘটনা। এটা হচ্ছে যে শুধুমাত্র একটা ধরেন ব্যবসার টুল ছাড়া আর কিছু না। আপনি ধরেন আমাদের এখানকার জনগোষ্ঠী হচ্ছে মুসলমান জনগোষ্ঠীকে মানে মনকে তুষ্ট করার জন্য আপনি রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন, যেখানে ইসলাম হচ্ছে রাষ্ট্রধর্ম। তো এই ভেগ জিনিসটা দিয়ে যখন আমরা ব্যবহার করি শুধুমাত্র এই অর্থে যে এই কারণেই ব্যবহার, এটাতে এখনও পর্যন্ত বসে আছি এই কারণে যে কারণ হচ্ছে যে এটারে যদি আপনি ধরেন এখন বাতিল করতে যান তাহলে যেটা হবে বাংলাদেশের মুসলমান জনগোষ্ঠীর এটার ব্যাপারে আপত্তি জানাবে, মনে করবে যে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, সেই জন্য বাতিল করা হবে না কখনোই। এই জিনিসটা রাষ্ট্রধর্ম থাকবে, থাকা আর না থাকা এখানে সমান। থাকার ব্যাপারটা হচ্ছে যে মানে একটা বাজে ব্যবহার হয়ে থাকলো আর কি আপাতত। এই ধরনের ছোটো ছোটো ঘটনাগুলো রাষ্ট্রের মানে অসুখ হিসেবে থেকে যাবে, কিন্তু এটার কোনো রকম কার্যকর ব্যবহার থাকবে না। বরং এটা আমাদের এখানে যে প্রবলেমটা তৈরি করে দিচ্ছে সেটা হচ্ছে যে ধরেন আমাদের এখানে যারা মুসলমান না তাদের ভিতরে একটা ভাব তৈরি করে দিচ্ছে হচ্ছে এই রাষ্ট্রটা মনে হয় মুসলমানদের রাষ্ট্র। এটা হচ্ছে একটা সাইকোলজি যে তৈরি করে দেওয়া হইলো, এই সাইকোলজিটা খুবই খারাপ। হ্যাঁ, তারপর হচ্ছে তাহলে মানে কাজটা কি? কাজটা হচ্ছে যে আসলে ধরেন আমি এটাকে ডিফাইন করি মানে ধর্ম এবং সিউডো ধর্ম। মানে রাষ্ট্র যখন আপনার সামনে আলাদা একটা ধর্ম প্রস্তাব হিসেবে হাজির থাকবে তখন এটার বিরুদ্ধে লড়াই করা আমি বলি যে কোনো ধর্মভাব সম্পন্ন মানুষের জন্য খুব জরুরি। তাই ধর্মভাব সম্পন্ন মানুষের কাজ কী হবে? এই একটু আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আসলে নিরন্তর আসলে একটা মানবিক রাষ্ট্রের জন্য লড়াই করা। এখানে রাষ্ট্রধর্ম হচ্ছে খুবই ফালতু একটা জিনিস, রাষ্ট্রধর্মও ফালতু একটা জিনিস। তারপর মানে আপনার যেটা করতে হবে মানে রাষ্ট্র যাতে আপনার ভাই একটা জিনিস হচ্ছে যে দুনিয়াতে আপনি মানুষ হিসেবে এসেছেন হচ্ছে খুবই স্বাধীন একটা এন্টিটি হিসেবে। আপনি যদি এই স্বাধীনতা যদি আপনি না থাকে আপনি একটা রাষ্ট্র গঠন পর্যন্ত করতে পারেন না, আরগুলো বাদ দেন। হ্যাঁ, যেটার ব্যাপারে আপনার ওই যেটার ব্যাপারে আমরা বলি যে এটা হচ্ছে যে মানে আল্লাহ মানুষকে তৈরি করে দেওয়ার পরে মানুষের ভিতরে একটা বিবেক ফুঁকে দিয়েছেন আল্লাহ। এই বিবেকটা হচ্ছে যে মানুষের একটা স্বাধীনভাবে আপনি ভালো এবং মন্দের পার্থক্য তৈরি করতে পারার একটা জিনিস, সেটা হচ্ছে বিবেক। তো এই জায়গাগুলো থেকে আপনি আমার মনে হয় আর কি বিচার করতে পারেন আর কি। মানে সিউডো ধর্ম কোন জিনিসটা হচ্ছে আপনার সামনে সবসময় ধর্মের স্থান হাজির নিয়ে আপনাকে বলছে তুমি আমাকে বাউ করো, এবং এই জিনিসগুলো তো শুধুমাত্র বাউ করার ব্যাপার না। মানে আপনি কাউকে বাউ করার ব্যাপার অর্থ এটা না যে আপনি ধরেন কাউরে সিজদা করলেন বা আপনি ধরেন কাউরে সালাম দিলেন, ঘটনা এইটা না। ঘটনা হচ্ছে যে আসলে একটা ব্যবস্থা আকারে আপনার সামনে হাজির থাকতে চাই, যে ব্যবস্থাটার আরও অনেকগুলা ধরেন একটা আরও অনেকগুলো ভ্যালু তৈরি করে দিতে চাই, মানে গন্তব্য তৈরি করে দিতে চাই আবার। তো এই গন্তব্যগুলোর এমন ঘটনা হইতে পারে, যে গন্তব্যগুলো হইতে পারে যেমন ধরেন আপনাকে একটা এটা হচ্ছে ধরেন একটা পুঁজিবাদ এই ধরনের একটা ধর্ম হইতে পারে, বুঝতে পারছেন? বা এটারে কি বলে পুঁজিবাদ, আরও যেটা বলে মানে এই ধরনের ব্যাপারগুলো আর কি, যেগুলো কি আছে। আচ্ছা, প্লিজ। আপনি এই যে আপনার বইয়ের প্রথম দিকে আমি পুরোটা করতে পারিনি, মানে বাইরেটা বললেন সেকুলারিজম। আপনি বললেন যে সেকুলারিজম বলতে কোনো আদর্শ নাই, এটা আপনার একেবারে খুব একটা ক্লিয়ার কাট একটা লাইন। তো এটা কি আপনি শুধু বাংলাদেশের পার্সপেক্টিভ বুঝছেন নাকি পুরো ওয়ার্ল্ড ওয়াইড পার্সপেক্টিভ আপনি বিশ্বাস করেন যে মানে সেকুলারিজম বলতে কিছু নাই? আমি এরকম কোথাও বলেছি মনে হয় না সেকুলারিজম বলে। তবে আমি সেকুলারিজম বলে ধারণাটা আমি আপনার বলি, সেটা হচ্ছে ধরেন আমি বলেছি মনে হয় এরকম, মানে সেকুলারিজম ইটসেলফ মানে অ্যাজ এ ইজম, এটা ইটসেলফ একটা ধর্ম প্রস্তাব করে, আমি এরকম কথা বলেছি। সেকুলারিজম ডেফিনিশনটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে যে কি অ্যাপার্ট ফ্রম রিলিজিয়ন, মানে যদি আমরা ফরমাল ডেফিনিশন বা হ্যাঁ, না, আমি সেকুলারিজম বিষয়ে দুইটা কথা বলেছি সবসময়। একটা হচ্ছে যে ধরেন সেকুলারিজমের দুই ধরনের চেহারা আছে। আমাদের এখানে
এই অঞ্চলে যে সেকুলারিজমটা সবসময় চর্চা হয়ে এসেছে, সেটা আপনি দেখবেন ধরেন ফ্রান্স বা এই ধরনের জায়গাগুলো যে সেকুলারিজমটা খুব পপুলার, এটার সাথে এক না। ওইটা হচ্ছে ধর্মহীনতা। আমাদের এখানে যেটা আছে সেটা ধর্মহীনতা না, আমাদের এখানে যেটা আছে সেটাকে সেকুলারিজম বলাও যাবে না, এটাকে আমরা ধর্মনিরপেক্ষতা বলতে পারি। বিদ্বেষ হতে পারে। না, আমাদের এটা ধর্মবিদ্বেষ না, ওখানকারটা ধর্মবিদ্বেষ। ফ্রান্স হচ্ছে যে মুসলমানের নবীর কার্টুন ছাপিয়ে সেকুলারিজম চর্চা করে। বাংলাদেশে কোনো ধরেন হিন্দু দেবতার বা মুসলমান দেবতার ইয়ে হিসেবে চর্চা করে এই কাজটা করে, হেইট স্পিচ ছড়ায় না। বাংলাদেশের সেকুলার যেটা ধর্মনিরপেক্ষতা, এটা কিন্তু এখনকার ঘটনা না, এটা হচ্ছে যে ধরেন সুলতানি আমল থেকে যেটা মুসলমান শাসকরা বাংলাদেশে মানে প্রচুর হিন্দু জনগোষ্ঠীর ভিতরে নিজেরা শাসক হয়ে যে ঘটনাটা চালু করছিল, এটা হচ্ছে এখানকার মানে এটা হচ্ছে যে ধরেন এটা কি বলে মানে এটা একটা শব্দ আছে, ইনক্লুসিভ তো আছে, আরেকটা শব্দ আছে, হাওয়ার এটা হচ্ছে মানে এখানকার জনগোষ্ঠীর ভিতরে ধর্মনিরপেক্ষ শব্দটা কিছুটা এটাকে ইয়ে করা যায় আর কি, মানে এটার সাথে ওইটা আপনি মিল খুঁজে পাবেন না। তাহলে বাংলাদেশের আস্তিকরা মুসলিমরা যে তাহলে ধর্ম নিরপেক্ষতাকে তাহলে ভালোভাবে নিচ্ছে নাকি, মানে তারা সেকুলারিজমকে সেকুলাঙ্গার টাইপ মানে শব্দ কেন ইউজ করতেছে? না, এটা হচ্ছে যে বাংলাদেশে যারা সেকুলারিজমকে যারা ধর্ম হিসেবে নিচ্ছে, বাংলাদেশে যারা সেকুলারিজমকে একটা ব্যবস্থা হিসেবে নিচ্ছে, এটা প্রবলেমেটিক কারণ হচ্ছে যে এটার রুট কিন্তু বাংলাদেশ না, আমাদের এখানকার হিস্ট্রি না, এটা রুট হচ্ছে ওই বাইরের হিস্ট্রিগুলা, যেখানে সেকুলারিজম জিনিসটা ইটসেলফ একটা হেইট আকারে আসছে, এটা ইনক্লুসিভ আকারে আসে নাই, টলারেন্স আকারে আসে নাই। আমাদের এখানে সেকুলারিজমটা হচ্ছে আমাদের এখানে যেটা ধর্মনিরপেক্ষতাবাদ, বাদ না, আমি বাদ যে কোনো একটা জিনিস যখন বাদ তৈরি হয় এটা একটা প্রবলেমেটিক। এটা হচ্ছে চর্চা যেটা হয়েছিল, এটা হচ্ছে যে ইনক্লুসিভনেস অ্যান্ড টলারেন্স দিয়ে শুরু হয়েছিল। যেমন আমাদের এখানে সহাবস্থান যেটা ছিল হিন্দুদের সাথে, মুসলমানদের সাথে বা অন্য কোনো ধর্মের সাথে যেটা টলারেন্স ছিল, এটা এখনও আমাদের গ্রাম বাংলা আমরা দেখতে পাই। তো গ্রাম বাংলায় যে জিনিসটা দেখতে পাই না, সেটা হচ্ছে যখন এখানে পাওয়ার তৈরি হয়, তখন এই পাওয়ারগুলো যেটা করে সেটা হচ্ছে যে এই ধরেন সহাবস্থানগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। কি কারণ? তাদেরকে ধরে নিজের ধর্মকে ইয়ে করতে হচ্ছে, স্যাটিসফাই করতে হচ্ছে ধর্মের লোকজনকে, আমি তোমাদের ধর্মের পক্ষে আছি। তো এগুলোকে তো ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার করে, বুঝতে পারছেন? এটার সাথে এই যে মানে পলিটিক্যাল কোনো মানে অ্যাটাচমেন্ট আছে কিনা? আমরা যদি ধরি যে কুমিল্লায় লাস্টে যেটা হইলো মানে যে মন্দির ভাঙা নিয়ে, এটা গতকালে 2 বছর আগে। তো এটা না মানে কিছু সমাজ এটাকে মানে ওই যে আওয়ামী লীগ বা এখন ক্ষমতাসীন রাজনীতি যারা তাদের মানে একটা ইস্যুকে চাপা দেওয়ার জন্য বা তাদের একটা সফট কর্নার পাওয়ার জন্য এটা ব্যাপার বলে যে এটা ওদের এজেন্ডা। এটা এটাকে আপনি কীভাবে দেখেন? মানে যখন ধর্মটা কনফ্লিক্টে চলে যায়, একটা ধর্ম যখন বলে যে এটা ক্ষমতাসীন দলের এজেন্ডা, এটা নিয়ে তো অনেক কিছু হয়েছে। 2 বছর আগে আমি যতটুকু জানি কুমিল্লার এই যে কী জানি দেবিদার, আপনি মানে এটা কীভাবে দেখেন যে কনফ্লিক্টটা কি কোনোভাবে পলিটিক্যাল কোনো গ্রুপ ছড়ায় কিনা ধর্ম নিয়ে কনফ্লিক্ট? ছড়াইতেই পারে বলতে পলিটিক্স তো অনেকভাবে ফাংশন করে, তারা এটাও যদি টুল হিসেবে ব্যবহার করতে চায় করে, এটা তো মানে আমাদের প্র্যাকটিস হিসেবে চলে আসতেছে। আমি ক্ষমতাসীন দলকে বলতে আমি তো একটা কথা বলি সবসময়, বাংলাদেশে ধরেন আমি ধরেন সাম্প্রদায়িকতা এবং মৌলবাদকে আলাদা করে একটা আলাপ করি, এটা খেয়াল করেছেন কিনা আমার জানা নেই, আপনি খেয়াল করেছেন? এটা হচ্ছে যে বাংলাদেশে পপুলারলি ধরেন যারা ইসলাম নিয়ে কথা বলে তাদেরকে সাম্প্রদায়িক হিসেবে একটা অ্যাপ্রোচ করা হয়। আর এই ঘটনা নিয়ে আমি আলাপ করতেছিলাম যে বাংলাদেশে আসলে বেশিরভাগ মানে বুদ্ধিজীবী বলেন, তারপর জ্ঞানীগুণীরা বলেন, তারা আসলে কেউ মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার পার্থক্য বুঝে না। বাংলাদেশে ইসলামিস্টদেরকে আপনি বড় জোর মৌলবাদী বলতে পারেন, সাম্প্রদায়িক বলতে পারেন না। বাংলাদেশে আমি বলি যে গাঁও গ্রামে সাম্প্রদায়িক হচ্ছে যে আওয়ামী লীগ, এটা খুব সহজ কথা। মনে হচ্ছে যে আমার নিজের অভিজ্ঞতাই দেখা, আমাদের এখানে ঘটনাচক্রে আমার গ্রামের একটা ছেলে আছে, সে খেয়াল করতে পারে, সেটা হচ্ছে কি মানে আমার এমন অভিজ্ঞতা আছে, আওয়ামী লীগের নেতারা বা আওয়ামী লীগ যারা করে তারা হচ্ছে দেখলাম কি ওখানকার হিন্দু জনবসতিগুলোকে ওখানে পাওয়ার এক্সারসাইজ করে, মানে কোনো একটা কমি মাদ্রাসা হুজুর গিয়ে তো করে না, আরেকটা মাদ্রাসা হুজুর গিয়ে তো করতেছে হচ্ছে আওয়ামী লীগ নেতাটা গিয়ে। এটার কারণটাই হচ্ছে যে ওর আসলে রুটটা হচ্ছে পাওয়ার এক্সারসাইজ করা, এবং পাওয়ার এক্সারসাইজটাতে সাম্প্রদায়িকতার মূল
আপনার গন্তব্য শেষ পর্যন্ত, তাকে এক ঘরে করে রাখা। যেমন রমজান শুরু হলো, রমজানের সময় কোনো একজন হিন্দু যদি একটা হোটেল খুললো, তার কাজ হবে যে হোটেলে গিয়ে মানে ভেঙে দিয়ে আসা। এই কাজ কিন্তু কোনো একটা হুজুর করে না, কারণ একটা হুজুর সে জানে যে ওই সময়ে সে যে দোকানটা খুলে রাখছে এটার সাথে তার ইসলাম ধর্মের কোনো রকম আপনার ইয়ে নেই, তার সাথে তার কোনো রকম এখানে মতভেদ নেই বা দ্বিমত নেই বা লড়াই নেই। লড়াইটা আছে আওয়ামী লীগের নেতার সাথে। আর আওয়ামী লীগ নেতা চিন্তা করতেছে আমি থাকাকালে কোন সাহসে এই বেটা সংখ্যালঘু আমার এখানে হোটেল খোলা রাখে। এই দুটা ঘটনা কিন্তু অনেক বড় ঘটনা। তো আমি এখানেই ইয়ে করতেছি আর কি, মানে সাম্প্রদায়িকতা এবং মৌলবাদ এই জিনিসটাকে যদি আলাদা করতে পারেন না পারেন, যেটা হচ্ছে যে যেটার কারণে আমাদের এখানে সবসময় মানে ইসলামের নাম শোনা মাত্রই এটাকে ধরেন সাম্প্রদায়িকতা দিয়ে এই জিনিসটাকে নাকচ করে দেওয়া। মৌলবাদের প্রবলেম তো অন্য জিনিস। মৌলবাদের প্রবলেম অন্য জিনিস বলতে ধরেন এমনকি হেফাজতের ঘটনাটাও মৌলবাদও না, জামাতের ঘটনাটা মৌলবাদ। হেফাজতের ঘটনাটা মৌলবাদও না। হেফাজত কিন্তু আপনার ওরা কোনো জামাতের মৌলবাদ কোন জায়গা থেকে? জামাতের ঘটনাটা হচ্ছে তারা আসলে একটা মৌলবাদী রাষ্ট্র চায়, মানে তাদের এই জিনিসটা কোনো রাষ্ট্রচিন্তা উদ্ভূত না তাদের। আপনি বললেন যে ধর্মরাষ্ট্র অসম্ভব, মানে আপনি যেটা বলছেন যে জামাত মৌলবাদ রাষ্ট্র চাই, তো আপনি যে বললেন আপনার লাইনে আছে ধর্মরাষ্ট্র অসম্ভব, তাহলে জামাত কি করবে? মানে তারা তাহলে কি জন্য রাজনীতি করে? তারা কি মৌলবাদ, মানে মৌলবাদ কি রাষ্ট্রের জন্য রাজনীতি করে নাকি বা সাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য রাজনীতি করে? যেহেতু দুইটা আপনি বললেন আলাদা। আমি তো জামাতকে সাম্প্রদায়িক মনে করি না। তার মানে হচ্ছে ওদের পলিটিক্সটা মৌলবাদী পলিটিক্স, সাম্প্রদায়িক পলিটিক্স না। মানে আমি এটার উদাহরণ দিচ্ছি যে যেমন ধরেন বাংলাদেশে বড় বড় আপনার হিন্দু মুসলিম দাঙ্গাগুলোর সময়গুলোতে, যেমন বাবরি মসজিদ ভাঙ্গার সময়গুলোতে বা অন্যান্য সময়গুলোতে দেখা যাচ্ছে যে দুইটা ঘটনা খুবই সিগনিফিক্যান্ট। কওমি মাদ্রাসার মৌলানারা, তারপর হচ্ছে যে জামাত শিবিরের নেতাকর্মীরা, এরা হচ্ছে তার আশেপাশের হিন্দু মন্দিরগুলোকে হেফাজত করতে বসছে, হেফাজত করার জন্য সবসময় অ্যাক্টিভ ছিল। সবচেয়ে পত্রিকায় আসছিল, মানে হাটাজারি মাদ্রাসার ওখানে, হাটাজারি মাদ্রাসার পাশে যেটা হিন্দু মন্দির ছিল, ওই দাঙ্গার সময় সবার আগে প্রোটেক্ট করছে তারা তাদের মন্দিরটাকে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মানে এটা একটা জিনিস। এখন তারা কীভাবে কী জন্য রাজনীতি করবে সেটা তাদের ব্যাপার। আমি তো মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে হইলেও আমি তো মৌলবাদী রাজনীতিকে স্টপ করাইতে পারবো না। আমি বলতে পারি তুমি রাজনীতি করার অধিকার নেই, এটা বলতে পারবো না। কিন্তু আমি সবসময় চাই বাংলাদেশে ধরেন মানে যেরকমভাবে মনে করি ধর্মরাষ্ট্র অসম্ভব, যদি কখনো এরকম একটা ধর্মরাষ্ট্র সম্ভবও হয়ে ওঠে সেটারও বিরোধিতা করবো আমি। এটা জামাত করলেও বিরোধিতা করবো, হেফাজত করলেও বিরোধিতা করবো। এখানে আমার একটা সম্পর্ক প্রশ্ন আছে, আমি বলতাম মানে এখানে আপনার বইয়ের, আচ্ছা আপনার ডিসকোর্সটা কমপ্লিটলি সমস্যা নেই। কি জানি আমি জানতে চাচ্ছিলাম কোশ্চেনটার সাথে মানে অ্যালাইন করে যে মৌলবাদের ডিসকোর্সগুলো আসলে কি কি, যেটা আসলে অনেক বেশি প্রবলেমেটিক হয়ে স্টেটেড। না, মৌলবাদের ডিসকোর্সগুলো হচ্ছে এটার চরিত্রটা হচ্ছে এরকম। এটা ধরেন রিজিড থাকতে চায়, অন্য কোনো ঘটনা না। ধরেন মানে আপনি দুইটা উদাহরণ দেখবেন এই জিনিসটা খুব একটা হচ্ছে ধরেন জামাত এক ধরনের রাজনীতি করতো। জামাতের রাজনীতিটা কি? তারা একটা ইসলামী রাষ্ট্র ধরনের কল্পনা করে। আবার ধরেন জামাত থেকে বের হয়ে আরেকটা রাজনৈতিক দল হয়েছে এখন এবি পার্টি নামে। তো তারা কি চাই? তারা হচ্ছে ধরেন তারা বলছে না আমরা ইসলামী রাজনীতি, আমরা ইসলামী রাষ্ট্র চাই না, আমরা চাই হচ্ছে যে ইসলামের মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র। তফাৎ আছে। আপনি যে মানে মৌলবাদ ছেড়ে, মৌলবাদ মানে হচ্ছে কোন জায়গায়, সরি এটা মানে আপনারা এটা খুব ভুল বুঝবেন না, এটা কোনো গালি হিসেবে বলছি না। হ্যাঁ, এটা এই হচ্ছে মৌলবাদ হচ্ছে যে আপনার জিনিসটা, আপনার রাষ্ট্রচিন্তাটা রিজিড, আপনি শুধুমাত্র ওয়ান সোর্স থেকে কোনো রকম পরিবর্তন ছাড়া ব্যবহার করতে বদ্ধপরিকর। এটা অবিকল যা আছে তা। কিন্তু পলিটিক্সটা এভাবে ফাংশন করে না, বুঝতে পারছেন? পলিটিক্স, সমাজ এবং সামাজিক ভ্যালু ব্যবস্থাগুলো এইভাবে ফাংশন করে না। আপনি ধর্ম থেকে ভ্যালু নিতে পারেন, ধর্ম থেকে সরাসরি আইন নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করবেন, সেটা প্রায় অসম্ভব ব্যাপার। এটা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল জিনিস আর কি। তো ইমপ্র্যাকটিক্যাল জিনিসটা কেন শেষ পর্যন্ত সমস্যা হয় যে যখন আপনি এমন একটা পরিস্থিতিতে পড়েন তখন দেখা যায় কি আপনার
মানে আমি এটার একটা মানে এটার ব্যাপারে খুব রিসেন্টলি একটা করতে এটা একটু বলি, খুব মূল্যবান। মানে মৌলবাদ কোন জায়গায় প্রবলেমেটিক, এটা হচ্ছে যে ওই কান্টের একটা আছে হচ্ছে ট্রুথ ইজ মানে এটা হচ্ছে আনকন্ডিশনাল। এখন এই আনকন্ডিশনাল ব্যাপারটা কি, এটা বিমল কৃষ্ণ মতিলাল নাম শুনেছেন কেউ? তাই বিমল কৃষ্ণ মতিলালের একটা আলাপ আছে, সে এখানে মহাভারতের একটা গল্প বলতেছে, কৌশিকের একটা গল্প। কৌশিক হচ্ছে একটা মুনি, তার জীবনের পণ ছিল কৌশিক হচ্ছে সে কখনো মিথ্যা কথা বলবে না। হ্যাঁ, তো এখন কৌশিক একটা ধ্যানে বসলো, ধ্যানে বসা অবস্থায় একবার তার পাশ দিয়ে একটা দুইজন লোক পালায় চলে যাচ্ছে। তো তাকে দেখে থেমে বললো যে খবরদার, আমি যে এদিকে যাচ্ছি পিছনে আমাকে কতগুলা দস্যু তারা করছে, বলবা না যে আমি এদিকে গেছি। এটা বলে ওরা চলে গেল। এখন ওরা চলে যাওয়ার পরে দস্যুগুলো এসে বলে যে এদিকে অমুককে যেতে দেখেছো কিনা। তখন কৌশিক যেহেতু সে সত্যবাদী, সে কখনো মিথ্যা বলবে না। এখানে দেখেন সত্য ব্যাপারটা কিন্তু মূল্যবান, আমি বুঝাচ্ছি। সে মিথ্যা বলবে না, সে তাকে দেখিয়ে দিল, বলে যে ওদিকে গেছে, এবং দস্যু তাদেরকে ধরে মেরে ফেললো। তো শ্রীকৃষ্ণ বলছে, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের ওয়াজ, শ্রীকৃষ্ণ বলছে দেখো কৌশিক মুনি কিন্তু শেষ পর্যন্ত নরকে গেছে, কারণ হচ্ছে যে সে সত্যে মৌলবাদী ছিল এবং সে মনে করেছে যে সত্যটাই হচ্ছে যে তার ধর্ম, কিন্তু আসলে মানুষকে বাঁচানোটা হচ্ছে বড় ধর্ম ছিল। এই ধর্মটা সে বুঝে নেয়। এখন আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, এটা বুঝবেন। এটা হচ্ছে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলতেছিল, সেই সময়ে এটা হচ্ছে একই রকম আরেকটা গল্প আর কি। ওটা তো হচ্ছে যে ধরেন মহাভারতের গল্প, এটা হচ্ছে এক ধরনের বাস্তব গল্প ভিতর থেকে আসা। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আলেমরা হচ্ছে ব্রিটিশদেরকে যেখানে ইচ্ছা ইয়ে করতো। তো এরকম বড় কোনো একজন মুজাহিদ বা যারা যুদ্ধ করছে তাদের একজনকে খুঁজতে ব্রিটিশের যারা পুলিশ বাহিনীর লোকজন খুঁজতে আসলো একটা গ্রামে। তো খুঁজতে আসার পর আরেক বুজুর্গের দেখা পেল, মূলত তাকেই খুঁজতে আসছে ওই লোকটা, ওই পুলিশ। এখন এসে পুলিশ তাকে জিজ্ঞেস করতেছে যে অমুককে তুমি কি দেখছো এখানে? এই লোকও সত্যবাদী। এই লোক করছে কি, তার কথার উত্তর দিতে গিয়ে একটু হেঁটে আসছে, এখানে সামনে গিয়ে একটু আবার পিছনে আসছে, বলে যে হ্যাঁ আমি দেখছি, এবং এই লোকটা একটু আগে দিক দিয়ে গেছে। দিস ইজ পলিটিক্স। এবং ওইটা হচ্ছে যে মৌলবাদিতার প্রবলেমটা এই জায়গায়। এটা কোনো কোরআনেরও প্রবলেম না, হাদিসেরও প্রবলেম না, কোনো ধর্মগ্রন্থের প্রবলেম না। প্রবলেমটা হচ্ছে মানুষে, এটা একটু বুঝতে হবে অ্যাপ্লিকেশনে আর কি। যে কোনো মৌলবাদিতা এক্সট্রিমিজমের দিকে যেতে পারে। আমরা এখনো পর্যন্ত বাংলাদেশে কখনো জামাত শিবিরের রাষ্ট্র দেখি নাই। যখন দেখতে পাবো তখন দেখা যাবে যে আওয়ামী লীগ থেকেও খারাপ হবে জিনিসটা। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন ছিল আর কি, যে রবীন্দ্রনাথ অনেকক্ষণ ধরে আমাদের আড্ডায় নাই আর কি। দরকার ছিল, আসলে দরকার ছিল। তো রবীন্দ্রনাথ নিয়ে যে শিবিরের যে অবস্থানটা দেখি, শিবির আমাদের আর কি। হ্যাঁ, তো এটাকে আপনি বলতে চেয়েছেন বা বুঝতে চেয়েছেন হচ্ছে সাংস্কৃতিক একটা অনভ্যস্ততা হিসেবে। এটা কেন হচ্ছে আপনি উদাহরণ হিসেবে এনেছেন হচ্ছে গোলাম মোল্লা রনি টকশোতে বলা একটা কথা আর কি, যে কাদের মোল্লা জেলে থাকতে রবীন্দ্রসঙ্গীত গাইছেন সুরেলা কণ্ঠে, এই টাইপের একটা ব্যাপার। এখন আমরা হচ্ছে শিবিরের যে রুট লেভেলের যে কর্মীগুলো, আমাদের বন্ধু যারা আছে তাদের সাথে এনকাউন্টার করে যেটা আমরা দেখি, যে তাদের এই জায়গাটা তো স্রেফ সাংস্কৃতিক অনভ্যস্ততা মনে হয় না, এখানে অনেকটা আপনি যেটাকে মৌলবাদ বলতেছেন, এটাও আমরা মানে বুঝতে পারি আর কি, মনে হয় যে এটা একটা মৌলবাদিতার জায়গা আছে। তো আপনার কি মনে হয় যে সাংস্কৃতিক অনভ্যস্ততা তাদেরকে একসময় একটা মৌলবাদিতার দিকে ঠেলে দেয়, কিংবা কাদের মোল্লার যেটা কেন্দ্রীয় অবস্থান, মানে কেন্দ্রের একজন নেতা হয়েও কাদের মোল্লার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত গাইতে সমস্যা হচ্ছে না, তো শিবিরের একজন রুট লেভেলের কর্মীর কাছে কি অবস্থান পরিষ্কার? না, পরিষ্কার না, এটা পরিষ্কার না। এবং আপনি যেটা বলেছেন সেটা ঠিকই আছে। আপনার যখন একটা দূরত্ব থাকে অনেক দিন ধরে, এই দূরত্বটা অনেক কিছুই তৈরি করে, মৌলবাদিতাও তৈরি করে, সব কিছু তৈরি করে। তবে এই জিনিসটা হচ্ছে ধরেন আমি
ওই রকম প্রবলেমেটিক মনে করি না। কখন কেন বলি, কারণটা হচ্ছে যে এদের এই নামাজটা শেষ হোক, আজানটা শেষ হোক, ঠিক আছে। ও আচ্ছা, হ্যাঁ শুরু করতে হবে। আমরা কোন প্রশ্ন ছিলাম তো ভুলে গেছি আমি। রবীন্দ্রনাথে মানে শিবিরের অবস্থান নিয়ে রুট লেভেলের সাথে কেন্দ্রের অবস্থান ও পরিষ্কার। আচ্ছা, আমি বলতেছিলাম কি, মানে এই ঘটনাটা হচ্ছে এতটাই লাইট, এটা হচ্ছে যে ধরেন আপনার অভ্যস্ততা তৈরি হলে এটাতে মানে জোর জোরে ভেঙে পড়বে আর কি। এটারে আমি মৌলবাদিতা মনে করি না। মানে এখন ধরেন এটা তো আসলে মানে একটা দলের মানে চরিত্র তো আসলে শুধুমাত্র একজন নেতা বা একটা কর্মী ডিফাইন করে না, ডিটারমিন করে না, অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু তাদের যেটা হিস্ট্রি, তারা তো ধরেন পাকিস্তান রাষ্ট্রে তৈরি হওয়া একটা দল এবং শীর্ষ এবং পাকিস্তান রাষ্ট্রের পক্ষে তারা জিহাদ করেছিল, এরকম একটা দল। ও তাদের অনেক রকম পাকিস্তান রাষ্ট্রে যেসব কনসার্ন ছিল, তার ভিতরে একটা কনসার্ন ছিল হচ্ছে রবীন্দ্রনাথকে, যেটা আমাদের ফরহাদ ভাই বলতো, রবীন্দ্রনাথকে মানে রাষ্ট্র থেকে দূরের বাইরে রাখা, রাষ্ট্রের বাইরে রাখা, রাষ্ট্রীয় কনসার্নগুলো থেকে বাইরে রাখা। যেমন রেডিও বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করছিল পাকিস্তান। ফরহাদ ভাইয়ের একটা আলাপ ছিল এরকম যে মানে বাংলাদেশের বাঙালির যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে যে তারা রবীন্দ্রসঙ্গীতকে যে জাতীয় সঙ্গীত হিসেবে নিল, এটার একটা ওয়ান অফ দ্য কারণ হচ্ছে যে এটার প্রতিক্রিয়া যে রবীন্দ্রনাথকে তারা আমাদের থেকে মুছে ফেলতে চেয়েছে। সেই জন্য রবীন্দ্রনাথকে অর্জনের একটা লড়াই ছিল বাংলাদেশের, এটা বলা হয়। এর উপর আমার ক্রিটিক আছে। এখানে পাকিস্তানের এটা আসছে, তাই আমি একটু বলি। আপনি হচ্ছে মাটির ময়না এবং তারেক মাসুদের লড়াই শিরোনামে আপনার একটা লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আপনি দেখেছেন যে সিনেমা যেটা দেখাইছে যে কাজী চরিত্রটা, উনি হচ্ছে মাদ্রাসা পড়ছে বা উর্দু ভাষার প্রতি একটা আছে, এবং ওরা পাকিস্তান আন্দোলন করছে বা ওইভাবে পাকিস্তান সৃষ্টি করছে। তো পাকিস্তান ভাঙে যাইতেছে, মানে বাংলাদেশ পাকিস্তান থেকে ক্রমশ বাংলাদেশ হচ্ছে। তো ওইখানে মানে উর্দুর প্রতি একটা আছে, কাজী সাহেবের দরদ আছে বা টান আছে পাকিস্তানের প্রতি। তো আবার একই সাথে বাংলাদেশ হইতেছে এই জিনিসটাতে কাজী সাহেবরা কোনো অবস্থান মানে নিতে পারতেছে না। এইটা কি ওনাদের ওই ধর্মীয় বা আপনি যেটা বললেন যে ওই আগে পাকিস্তান আন্দোলন করছে, তো ওই অবস্থান পরিবর্তন বা শৈশবের পড়া ওই উর্দু ভাষার প্রীতি, এই এই জাতীয় কোনো ব্যাপার কিনা? না, পাকিস্তান হওয়ার ব্যাপারটা তো তাদের আসলে একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ব্যাপার ছিল। পাকিস্তান ব্যাপারটাকে আমরা এত দূর থেকে যেভাবে দেখি, ঘটনা তো সেরকম ছিল না। পাকিস্তান ব্যাপারটা ছিল হচ্ছে বাঙালি মুসলমানের আত্মপরিচয়ের আন্দোলন। এটা আমরা এখান থেকে যেভাবে ধরেন বুদ্ধিজীবীরা যেভাবে এটাকে ট্রিট করে, পরিচয় দিতে চায়, এটা সাম্প্রদায়িক ঘটনা হিসেবে, সেরকম কোনো কিছু না। আত্মপরিচয়ের ঘটনা, আত্মপরিচয়ের যেটা মানে লড়াই মানুষের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লড়াই। পাকিস্তান সেই লড়াইয়ের অংশ ছিল। ঘটনা হচ্ছে যে অল্প কয়েকদিনের ভিতরে সে পাকিস্তানটা তাদেরকে ভাঙার জন্য লড়াই করতে হয়েছে। আবার কাজী সাহেবদের দুঃখটা সে জায়গায় ছিল। তো উর্দু ভাষা নিয়ে তাদের তো ধরেন আর আমাদের এখানে এখনও পর্যন্ত অনেকগুলা ধরেন কি বলে যে এলিট সোসাইটিকে দেখি যাদের ফ্যামিলির ভাষাটা হচ্ছে যে উর্দু। ফরুক আহমেদ মনে হয় এক্ষেত্রে একটা ভালো কেস স্টাডি হতে পারে। হ্যাঁ, ফরুক আহমেদ ভালো কেস। কারণ রেহমান সোবহান আমি যতদিন এখনো বাসার মধ্যে উর্দু চর্চা করেন। রেহমান সোবহানরা করেন হইতে পারে, হয় না, তবে জামালুল ইসলামরা করতেন, এটা আমার জানা আছে। আমাদের আপনাদের এখানকার টিচার জামান নজরুল ইসলাম। তাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। জামাত কিন্তু ইয়ের বিরোধী ছিল, পাকিস্তানি ভারত ভাঙার বিরোধী করছিল। হ্যাঁ হ্যাঁ, জামাতের এটা অন্য একটা ঘটনা আছে। জামাতের ঘটনা হচ্ছে তারা যেহেতু মানে আদর্শিক রাজনীতি করছে তারা, তো আদর্শিক রাজনীতি কেন রিজিড আপনারা একটু বুঝেন। এটা হচ্ছে যে আদর্শিক রাজনীতি সবসময় আপনারে কোনো ক্রিয়েটিভ কোনো কিছু করতে দেবে না শেষ পর্যন্ত, যেটার কারণে জামাতকে ঐতিহাসিকভাবে যতগুলা মুসলমানদের ধরেন মুসলমানদের আত্মপরিচয়ের আন্দোলন বলেন বা অন্যান্য আন্দোলন, মানে সবগুলোর বিরোধিতা করতে হয়েছে জামাতকে। জামাত ঐতিহাসিকভাবে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করছে, ঐতিহাসিকভাবে বাংলাদেশ হওয়ার বিরোধিতা করছে। জামাতের মানে বাংলাদেশ জামাত কিন্তু কোনো জামাতের আরও সুবিধাবাতা যেটা হয়েছিল সেটা হচ্ছে বিরোধিতা করছে, ঠিক আছে, বিরোধিতা করার পর যখন রাষ্ট্রটা সহি ইসলামতে হয়ে যাওয়ার পরে ওখানে বলে যে এলা আমরা আমাদের কাজ হচ্ছে এখানে এই রাষ্ট্রটাতে আমরা এখন একটা ইসলামী রাষ্ট্র বানাবো।
যে রাষ্ট্র গড়ার সময় তোমার কোনো ইয়ে ছিল না, খোঁজ ছিল না, যে রাষ্ট্রের কোনো কনসার্ন ছিল না, পরতপক্ষ বিরোধিতা করছে, সশস্ত্র বিরোধিতা পর্যন্ত করছে, সেই রাষ্ট্র হয়ে যাওয়ার পর এখন বলতেছে আমরা এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। তাই এটা একটা ইয়ে আছে। আচ্ছা, কাজী সাহেব ধরে এখানে একটু ফিরে যাই, সেটা হচ্ছে কওমি মাদ্রাসা আমার শৈশবের জবানবন্দি, এটাতে আপনি লিখেছেন আর কি যে মানে কওমি মাদ্রাসাগুলোতে তো এখন আমাদের এখানে যে আরবিতে পড়ানো হয় বা ফার্সিতে বা উর্দুতে, তো আপনি বুঝতে চাইছেন হচ্ছে এটা উর্দুর প্রতি কোনো আলাদা ভাষা প্রীতি না, এটা স্রেফ হচ্ছে তাদের রিসোর্সের অভাব আর কি। কিন্তু পাকিস্তানের প্রতি তো তাদের একটা দরদ আছেই, তো এই দুটা ব্যাপার কি কন্ট্রাডিক্ট করে? না, করে না, করে না। কারণ হচ্ছে যে আপনার ওই মানে আমাদের যেটা কওমি মাদ্রাসার যেটা শিক্ষা ব্যবস্থা, সেটা ট্রেডিশনটাই শুরু থেকে এইভাবেই চলছিল। এটা এমন না যে ধরেন তাদের কোনো রকম মানে পছন্দ ছিল তারা উর্দুতেই ইয়ে করবে, ভাষায় সে ইয়ে করবে, সেরকম কোনো পছন্দ ছিল না। এমন যদি হয়তো তারা একটা ধরেন তাদের অনেকগুলো চয়েসের ভিতর থেকে শুধুমাত্র উর্দুটারে বেছে নিছে এরকম। তো এটা তো আসলে তাদের তো আসলে সিলসিলাটাই ছিল উর্দুর, যেখানে তাদের আর কোনো চয়েসই ছিল না। এখানে আপনি বলতে পারেন না যে তাদের উর্দু কোনো প্রেম ছিল, তারা এমনকি তারা আরবিতেও বেশি কথাবার্তা তেমন হইতো না, কারণ হচ্ছে অলরেডি আমাদের এখানকার মানুষজন উর্দুতে কথাবার্তা বলতো। তারপর উর্দুতে কথাবার্তা বলার কনসিকুয়েন্স এবং অনেকগুলো কনসিকুয়েন্স তো থাকে। যেমন আপনি দেখবেন একটা গোষ্ঠী ছিল যারা মানে আরবি হরফে বাংলা লেখার কথা বলতো। হ্যাঁ, মানে এগুলো তো এইভাবে প্রভাবিত করে। তো এটা আসলে মানে আমার মনে হয় না কওমি মাদ্রাসার ঘটনাগুলো সেরকম কোনো ইয়ে ছিল আর কি, মানে সচেতন কোনো তাদের পছন্দ ছিল বলে মনে হয় না। এটা কোনো পলিটিক্যাল না। এখনো পর্যন্ত কওমি মাদ্রাসার সেরকম কোনো লিটারেচার আছে এখনো, মানে বাংলা ভাষায় তেমন লিটারেচার আছে মানে ওইটার কথা বলছি না। আপনাদের রিসোর্স আছে? সেরকম রিসোর্স নেই, সবগুলো হচ্ছে হয় উর্দু অথবা আরবি, সেটার জন্যই। হ্যাঁ, কারণটা হচ্ছে যে আপনি যদি কওমি মাদ্রাসার হিস্ট্রিটা দেখেন তাহলে ধরতে পারবেন বাংলাদেশের কওমি মাদ্রাসার মডেলগুলো ভারতের দেওবন্দের প্রায় একদম বা কাছাকাছি 180 বছর। তো আরবি ভাষা থেকে এটার ব্যাখ্যা গ্রন্থগুলো বা এই অঞ্চলের মানুষের উপযোগী ভাষা উর্দুতে বেশি হয়েছে বা ফার্সিতে হয়েছে, সেজন্য তাদের কাছে ওটার ইয়া বেশি। যদি এমন হয়তো যে উর্দু না হয়ে এখানে ইংরেজি হয়েছে বা ফরাসি ভাষায় হয়েছে, তাহলে তারা ফরাসি ভাষা একদম এটা হচ্ছে যে বিশেষ একটা ভালোবাসা আছে এমন না, এরকম না, শুরুই হয়েছে এভাবে, শুরু হয়েছে। বাকি ইদানিং চেঞ্জ হচ্ছে, এটাই যে আছে এখনো এমন না, অনেক চেঞ্জ হচ্ছে। আরবি ভাষায় অনেক দক্ষতা আসছে, ইংরেজিতেও আছে। তো তাদের ওই যে ওইটা তো ক্লিয়ার যে পাকিস্তানের প্রতি একটা দরদ তো ছিল, যে দুইটা আন্দোলন মানে দুইটা আলাদা। হ্যাঁ, ওই পাকিস্তানের প্রতি যেটা দরদ ছিল সেটা আমাদের বাপচাদাদের সবারই ছিল। আমাদের এখনকার বাপচাদাদের দরদ ধরেন আওয়ামী লীগের প্রতি যেরকম আছে সেরকম আর কি। মানে শেখ হাসিনার ব্যাপারে আমাদের যেটা ধরেন স্নেহ, সেটা আসলে পিতৃ স্নেহ। মানে হচ্ছে যে মানে মুজিব ভাইয়ের মেয়ে, বাচ্চা মানুষ একটা রাষ্ট্র নিয়ে খেলা করছে, করুক, এরকম একটা ব্যাপার। এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলে যে পাকিস্তানের একটা দরদ ছিল, আপনি কি মনে করেন কিনা এখনো যে জামাত শিবির যে রাজনীতি তাদের এখনো আছে বলে কি আপনি মনে করেন কিনা পাকিস্তানের প্রতি দরদ? ও না, এটার আমি অন্যভাবে ব্যাখ্যা করি। জিনিসটা আসলে পাকিস্তানের প্রতি দরদ কোয়েশ্চেন না, জামাতের ব্যাপারটা মৌলবাদটা কীরকম বলি, বাংলাদেশে ইসলামী রাজনীতিগুলা তারা সবসময় ইসলামটাকে ভালোবেসেছে। তাদের ইসলামটা ছিল একটা মূর্তি, বুঝতে পারছেন? তো ইসলামটাকে ভালোবাসার প্রবলেমটা হচ্ছে যে তারা ইসলামের বাইরে এসে ওই যেমন সত্যর কথা বলছি, ওই যে কৌশিকের গল্প বললাম, সত্যের বাইরে ইসলাম ধরে নিন আপনি সত্যের বাইরে আপনার যে মানুষ বাঁচানোর একটা কর্তব্য আছে, সে কর্তব্যটাকে তারা বুঝতে পারে নাই। ৭১-ও আপনি সবসময় এটা পাবেন, মানে ৭১-ও আসলে তারা কোন কাজটা করছে, আপনি সে সময় তাদের পলিটিক্যাল স্টেটমেন্টগুলো দেখেন, পলিটিক্যাল স্টেটমেন্টগুলো হচ্ছে ইসলাম বাঁচাতে হবে আমাদেরকে, দেখেন। মাত্র বললে হচ্ছে মানে মুজিব ভাইয়ের মেয়ের জন্য আমাদের হচ্ছে বাচ্চাদেরকে সব করে না, এটা হয়তো বাংলাদেশের সব রিজিয়নে খুবভাবে করে না, ইমপ্লিমেন্ট করে না। মানে বিশেষ করে আমি আমার রিজনের কথা বলি। আচ্ছা, আমার রিজনে আমি দেখি নাই, আমি হচ্ছে এটা এভাবে বলতে পারি, মুরব্বীদের ক্ষেত্রে এটা করে, মুরব্বীদের ক্ষেত্রে আমি আমার রিজনে বলতে পারি না, তাই না? হ্যাঁ, আচ্ছা, রিজনের বিদ্বেষটাই আমি দেখতে পাই এই সবটাই।
মানে ওইটা তো মানে এটা একটা এক্সেপশন থাকবে, কিন্তু আমার মনে হয় কি, যেমন আমাদের যারা আমরা হচ্ছে এমন ফ্যামিলির মানুষ, আমাদের ফ্যামিলি, আমার আব্বারা আওয়ামী লীগ করতেন, মুজিব ভাইয়ের খুব ভক্ত ছিলেন। আবার তো আমি আমার মানে ধরেন ওনাদের বন্ধুবান্ধবদের, আব্বা তো নেই, মারা গেছেন, বন্ধুবান্ধবদের যাদেরকে দেখি তাদের ব্যাপারটা হচ্ছে এরকম, মুজিব ভাইয়ের মেয়ে কখনো খারাপ করতে পারে না। মানে তাদের কাছে হাসিনা চেয়েও মুজিব ভাই হচ্ছে অনেক বড় একটা ঘটনা, এবং তার বংশধরের হাতে সবসময় বাংলাদেশ নিরাপদ থাকবে, এরকম একটা ব্যাপার আছে। মানে এটা হচ্ছে একটা প্রফেটিক ব্যাপার আর কি, এটা আর কিছু না। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, মানে আপনি যে বলছেন যে ধর্ম নিয়ে যে রাজনীতির বিষয়টা, মানে এক্সিস্টিং ওয়ার্ল্ডে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে কম বেশি, আপনি ওয়েস্টে যারা অনেক প্রোগ্রেসিভ বলেন যে দেখেন না ধর্মের রাজনীতি করতেছে, আপনি সাউথ এশিয়ায় দেখেন, আপনি ইন্ডিয়ায় দেখেন, বাংলাদেশে দেখেন, সব জায়গায় ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে। কেউ হয়তো জামাতের মতো দলকে ধর্মটাকে পুঁজি করে রাজনীতি করছে, অন্য দলগুলো বলতেছে যে ওরা হয়তো মুখে বলতেছে না, বাই ডিফল্ট বা বাই রাইট ধর্মটাকে ইউজ করতেছে। আপনি ওয়েস্টের দিকে দেখতে পাবেন, ইলেকশন দেখেন যে ওইখানে ধর্মের পার্টি রোল প্লে করে। বা আপনি ফ্রান্সের কথা বলেন যে সেকুলারিজম এক্সেপশন দিয়েছে, ধর্মটাকে পুঁজি করে কম বেশি সবাই পলিটিক্সটা আগায় নিচ্ছে। ধর্মকে ছাড়া কি আসলে পলিটিক্সটা কখনো রান করতে পারবে না না। তার মানে তাহলে ধর্মের কাজটা কি এখানে? ধর্মের কাজ আছে, ধর্মের কাজটা হচ্ছে ধর্ম ভ্যালু আকারে হাজির থাকবে, ফর্ম আকারে না। ধর্ম রাষ্ট্রধর্ম আকারে হাজির থাকবে না, কিন্তু আপনার ভ্যালু যেটা ভ্যালু ব্যবস্থা, সেটা তো ধর্মই দেবে, আর কে দেবে? আমার পয়েন্ট হচ্ছে মানে মৌলবাদ ওয়ার্ডটাও মানে অনেকটা রিলেটিভ ইন এ সেন্স কিছু কিছু ক্ষেত্রে, লাইক ওই যে আপনি যে কথাটা বললেন, যে এক্সাম্পলটা দিলেন সত্য, এটা হচ্ছে একজন হচ্ছে মানে এটা হচ্ছে ইসলামিক টার্মে যেটা বলতে পারে যে হিকমা আর হিকমা ছাড়া একটা জিনিস, একটা মানুষ কৌশলকে অবলম্বন করতেছে আর একটা মানুষ কৌশলকে অবলম্বন করতেছে না, এখানে শুধু কৌশলের কোয়েশ্চেন না, কোয়েশ্চেনটা হচ্ছে আপনার কর্তব্য ঠিক করা। আপনার কর্তব্য কোনটা, সত্য বলা নাকি মানুষকে বাঁচানো? আপনি এটা ঠিক করবেন। মানে সে তার সত্য বলতে পেরেছে বলে সে ধরেন ঘুরে এসে সত্যটাও বলেছে, মানুষ নিজেকেও বাঁচিয়েছে, ঠিক আছে। কিন্তু ধরেন তার কাছে শুধুমাত্র একটাই অপশন, হয় সত্য বলবে অথবা মানে তাকে বাঁচাবে। তখন সে কোন কর্তব্যটা ঠিক করবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তখন আমি বলতাম যে আমাকে মানুষটাকে বাঁচাইতে হবে। মানে এখানে ট্রুথ আনকন্ডিশনাল না, বুঝতে পারছেন এটার? মানে ট্রুথের চরিত্র সবসময় কন্ডিশনাল না, কিন্তু আমি বলছি যে ট্রুথ যখন পলিটিক্সের সাথে আপনার করবে, তখন কিন্তু আনকন্ডিশনাল থাকবে না। আচ্ছা রিফাত, তোমার প্রশ্নটা করো। অ্যান ইসলামিক জার্নি ইনটু দ্য হার্ট অফ বাংলাদেশ, এই প্রবন্ধটায় আপনি বলেছেন যে হেফাজতে ইসলামী রাষ্ট্রের কোনো দাবি নেই। যেটা আছে সেটা হচ্ছে রাষ্ট্রকে গণতান্ত্রিক করে। আচ্ছা, এরকম একটা লেখা লিখছিলাম, শিরোনামটা আমি ভুলে গেছি। এটা শিরোনামটা শুধু এটাই? আচ্ছা আচ্ছা, হেফাজতের লং মার্চ এরকমই। হেফাজত ছিল না, জামাত ছিল। এটা হেফাজত ছিল, এটা হেফাজতই ছিল, হেফাজত। আচ্ছা ঠিক আছে, বলেন, ঠিক আছে। হ্যাঁ, ইসলামিক হার্ট, সরি, ইসলামিক জার্নি ইনটু দ্য হার্ট অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা এই লেখাটার মধ্যে আপনি বলছেন যে হেফাজতে ইসলামী রাষ্ট্রের কোনো দাবি নাই, রাষ্ট্রকে গণতান্ত্রিক করে তোলার দাবি আছে। এখানে দুইটা কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে হেফাজত ইসলাম মানে এটা একটা সংগঠন, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল না। তো সেক্ষেত্রে মানে তাদের ইসলামী রাষ্ট্রের দাবি হোক অথবা গণতান্ত্রিক রাষ্ট্রের দাবি হোক, যেটাই হোক, মানে সংগঠন হিসাবে এই দাবিটা তারা কার কাছে করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু মানে তারা নিবন্ধিত রাজনৈতিক দল নয়, তাই তারা তো ক্ষমতায় গিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র কায়েম করতে পারবে না। তো মানে তারা কি মনে করে যে বর্তমানে যে এক্সিস্টিং সরকার আছে তারাই তাদের এই দাবি দেওয়াগুলো? না, হেফাজত তো ইসলামী রাষ্ট্রের দাবি করে না, প্রথম কথা। যেহেতু ইসলামী রাষ্ট্রের দাবি করে না, গণতান্ত্রিক রাষ্ট্র বা মানে এক্সিস্টিং যে রাষ্ট্র আছে, তাদের যে 13 দফা আছে, সেই 13 দফার মধ্যে আপনি মেজরিটি দফাই দেখবেন যে এমন দাবি দেওয়া তারা উপস্থাপন করছে যেটা একটা ইসলামিক কান্ট্রি। হ্যাঁ, সেটা তো আছেই। মানে এটা ধরেন শেষ পর্যন্ত একটা মানে সাংস্কৃতিক দাবি দেওয়ার ঘটনা আমি মনে করি। এটা না,
এই দাবি দেওয়ার ঘটনাটা প্রবলেমেটিক আছে, এটার ভিতরে অনেক আপনি ধরেন প্রবলেমেটিক এলিমেন্ট পাবেন, সব কিছু পাবেন, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিতরকার দাবি এই সব জিনিসগুলো। যেমন ধরেন আমি বলি, যেমন তারা যদি বলে যে ব্লাসফেমি আইন করেন, তো ব্লাসফেমি আইন মানে তো কোনো ইসলামী আইন না। ব্লাসফেমি আইন হচ্ছে তাই যাতে একটা রাষ্ট্র ব্যবস্থার ভিতরে জনগোষ্ঠীগুলো পরস্পর হেট স্পিচ না করে শান্তিভাবে থাকতে পারে, সেরকম একটা আইন তৈরি করা। এটা খুবই সেকুলার একটা ল। হ্যাঁ, তো অলমোস্ট ওদের বাকি দাবি দেওয়াগুলোকেও ধরেন তাদের নিজেদের ভ্যালু ব্যবস্থার পাশাপাশি এগুলো ব্যাখ্যা করতে বুঝতে পারেন। হ্যাঁ, তাদের চরিত্রের জায়গা থেকে তারা হয়তো বা একটা এক্সট্রিম চিন্তা ভাবনা করছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি তাদেরকে কোনোভাবেই দেখি না যে হেফাজত কোনো রাষ্ট্র ব্যবস্থা দাবি করছে, বুঝতে পারছেন? তারা রাষ্ট্র ব্যবস্থা দাবি করতে পারে না, তারা মানে একটা সংগঠন, তারা যেহেতু রাজনৈতিক দল নয়, তারা কেন রাষ্ট্র কায়েমের দাবি করবে? না, করতেই পারে। পাকিস্তানে ধরেন বর্তমানে যেটা হইল, ইমরান খানের দলকে ন্যায় করে দিল। তো তারা যেটা করলো সেটা হচ্ছে যে সবগুলা যাদের কোনো দল নেই, নিবন্ধন নেই, সেই স্বতন্ত্র প্রার্থীগুলা মিলেই এখন আবার একটা সরকার গঠন করার প্ল্যান করছে, সম্ভবত সফল হবে। তাদের যদি রাষ্ট্র গঠন, ইসলামী রাষ্ট্রের কোনো দাবি থাকতো, মানে নিবন্ধন আছে কি নেই সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এগুলো হচ্ছে ফাওয়ালা। তাদের পলিটিক্সটা কি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাদের পলিটিক্সটার ভিতরে আমি কোনোভাবেই ইসলামী রাষ্ট্র হইতে হবে সেরকম কোনো দাবি দেওয়া দেখি না। তাদের পলিটিক্সের ভিতরে আছে ভাই এমন একটা রাষ্ট্র হইতে হবে যে রাষ্ট্রে ইসলাম বিরোধী কোনো আইন চলবে না, ইসলামী আইনের কথা বলে না। কিন্তু তাদের দাবিটা হচ্ছে যে এই রাষ্ট্র আইনগুলা কোনোভাবেই কোরআন সুন্নাহ বিরোধী হইতে পারবে না। এটা হচ্ছে অনেক ওল্ড একটা আলেমদের একটা অনেক পুরাতন অবস্থান এখানকার। তার চেয়ে বড় কথা, তারা তো হচ্ছে মাইনরিটিকে অবজ্ঞা করে। যেমন যেমন আপনি দেখতে পান যে ধরেন ভাস্কর্যের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা অবজ্ঞা করে। তো এটা তো আসলে মানে এমন না যে কেন কই তারা তো অবজ্ঞা করছে, আমি দেখি না। তারা বলছে যে ভাস্কর্য যেগুলো আছে তার 13টা দাবির মধ্যে না তারা না, এখানে একটা কথা বলি, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। সেটা হচ্ছে যে আপনি যদি আমার বইটা পড়ে থাকেন, ওখানে ভাস্কর্য বিতর্ক নামে একটা অনেকগুলো চ্যাপ্টার আছে, দেখবেন। সেটা হচ্ছে যে ভাস্কর্য বিষয়ে হেফাজতের আপত্তি কোন জায়গায়। ভাস্কর্য বিষয়ে তাদের আপত্তি ছিল যে জনপরিসরগুলোতে আপনি যত্রতত্র ভাস্কর্য স্থাপন করতে পারবেন না। কারণ জনপরিসরগুলোতে ভাস্কর্য কেন বা একটা সাইনবোর্ড লাগানোর সময় আপনাকে আসলে জনকনসেন্ট নিতে হবে বলে আমি মনে করি। কারণটা হচ্ছে যে জনপরিসরগুলো আপনি যাই করবেন তা তো আসলে জনগণের সম্মতি ছাড়া আপনি করতে পারবেন না। এখন জনগণের সম্মতিটা যদি ভাস্কর্য মানে স্থাপনের বিরোধী হয় তাহলে আপনি তাই করবেন না, এটা খুব সহজ কথা। এরা বলছে না যে ভাই এখানে মন্দিরের ভিতরে বা একটা মানে এদের পবিত্র স্থানগুলোতে আপনি মূর্তি রাখতে পারবেন না, এরা বলছে জনপরিসরগুলোতে রাখতে পারবেন না। দুইটা তো ভিন্ন জিনিস। জনপরিসরগুলোতে আপনি ধরেন এখানে একটা আর্ট রাখলেন, আর্ট তো হচ্ছে যে খুবই সেকুলার একটা কম্পোনেন্ট, এটার ব্যাপারে আপনার আপত্তি থাকতে পারে না। অনেক কারণে আপত্তি থাকতে পারে। একটা কারণ হতে পারে আর্টটা খুব বাজে আর্ট, মানে এমন আর্ট এটাকে আমি আর্ট বলেই মানি না। তো এই জিনিসটা আমার জন্য, আমার চোখের জন্য বা অনেক কিছুর জন্য এটা প্রবলেমেটিক হইতে পারে, এরকম ব্যাপার হতে পারে। আমি এই আলাপগুলো যেগুলো করছি এগুলো হচ্ছে ধরেন একটা রাষ্ট্রের ভিতরে অনেক ধরনের আলাপ হইতে পারে, তার ব্যাখ্যা, এগুলো কোনোটাই আমি তাদেরকে সাপোর্ট করে বলছি না। হেফাজতের 13 দফা দাবি দেওয়ার ব্যাপার আমার কোনো মানে আমার সাধারণ সমর্থন নেই, সমর্থন করার মতো হতো না। হ্যাঁ, কিন্তু 13 দফা দাবি দেওয়ার ভিতরে যেসব জিনিসগুলো ধরেন মানে একই সময়ে অন্যান্যরা কি দাবি করছে এগুলো দেখেন। অন্যান্য দাবিগুলোর ভিতর থেকে হেফাজত 13 দফার ছিল যে মোর গণতান্ত্রিক। কীরকম বলি, হেফাজতের 13 দফা সেই সময় ছিল হচ্ছে যে ধরেন সেই সময়ে আমাদের এখানে একটা গোষ্ঠী হেট স্পিচ ছড়াচ্ছিল, জনপরিসরে হেট স্পিচ ছড়াচ্ছিল। ধরেন মানে আমি তাদের ভাষাতেই বলি যে নবীর বিরুদ্ধে হেট স্পিচ ছড়াচ্ছিল। তো নবীর বিরুদ্ধে হেট স্পিচ ছড়ানো মানে হচ্ছে যে জিনিসটা আপনি যখন আপনার নবীর বিরুদ্ধে ছড়াচ্ছে আপনি বুঝতেছেন না যে এই জিনিসটা কোন জায়গায় প্রবলেম করছে। কারণ আপনি যথেষ্ট উদার মানুষ তো সেই জন্য। কিন্তু একই ঘটনা যখন আপনি আপনার প্রতিবেশীর ধর্ম ধরেন হিন্দু আপনার হচ্ছে প্রতিবেশী, তাদের
মানে ধর্মের যারা প্রবক্তা আছে তাদের ব্যাপারে যখন আপনি কোনো হেড স্পেস ছড়াবেন, আপনি বুঝবেন যে এই জিনিসটা আপনার সেকুলার অবস্থান থেকে এই জিনিসটাকে বিরুদ্ধে দাঁড়ানো আপনার কর্তব্য, ধর্মীয় অবস্থান না। তার মানে হচ্ছে যে কোনো হেড স্পিচের বিরুদ্ধে দাঁড়ানোটা একটা সেকুলার অবস্থান, এটা কোনো ধর্মীয় অবস্থান দরকার নেই আপনার। নবীর বিরুদ্ধে কথা বললেও এটার বিরুদ্ধে দাঁড়ানোটা কিন্তু একটা সেকুলার অবস্থান, এটা ধর্মীয় অবস্থান দরকার নেই। এরাও তাই করেছে, শুধুমাত্র আপনি বুঝতে পারছেন না, কারণ হচ্ছে আপনি আসলে অনেক বেশি লিবারাল। আপনি বুঝেন যে আমার নবীকে হার্ট করলে আপনি এটার ব্যাপারে অত বেশি কনসার্ন না থাকলেও চলে আপনার, কিন্তু কনসার্ন যে একটা গোষ্ঠীর আছে সেটাকে গুরুত্ব দেবেন না। যাদের কনসার্নটা আছে তাদের গুরুত্ব দেবেন। বাংলাদেশে এমন একটা ব্যবস্থা আছে, এখানে আপনি শেখ মুজিবের ব্যাপারে কোনো হেড স্পিচ দিতে পারবেন না, সাথে সাথে গ্রেফতার হবেন। তাহলে নবীর ব্যাপারে কোনো একটা হেড স্পিচকে কেন গুরুত্ব দেবেন না? এটুকুই, আর কিছু না। আচ্ছা, এখানে আরো যেগুলো ছিল, হ্যাঁ বলে ফেলেন, সমস্যা নেই। আমার প্রশ্ন যেটা ছিল, মানে আসলে তারা এই যে দাবি দাওয়াগুলো করছে, এগুলো আসলে কার কাছে করছে? ও, রাষ্ট্রের কাছে করছে। আমি এইটার পর একটু কথাটা বলি। এটা হচ্ছে কি, ধরেন মানে উপমহাদেশে, মানে এখানে তো আগে মুসলমানদের রাজত্ব ছিল, তাদের একটা অথরিটি ছিল। তাদের যখন এই মানে অথরিটিটা ভেঙে যাওয়ার পরে তারা যেটা করলো, প্রথম দিকে তারা আসলে এটাকে প্রোটেস্ট করার চেষ্টা করলো, মানে অনেক রক্তক্ষয়ী যুদ্ধ, অনেক কিছু হলো। তা একটা পর্যায়ে এসে তারা যেটা সিদ্ধান্ত নিল, মুসলমানদের আলেম ওলামারা যেটা সিদ্ধান্ত নিল, সেটা হচ্ছে যে তারা আসলে এটার ব্যাপারে কতগুলো শর্তের ভিত্তিতে এটার ব্যাপারে একটা শান্তিমূলক অবস্থান রাখবে। মানে ইংরেজ সরকারের সাথে তারা কোনো যুদ্ধে যাবে না। তো সেই সময়ে মুসলমানদের ভিতরে একটা মানে তাদের তর্কগুলো ডিসিশন হইতে হচ্ছে কতগুলো ভিত্তিতে। যেমন মুসলমানরা সারাক্ষণ সবসময় চিন্তা করতো, সবসময় এটার কর্তব্যগুলো ভাবতো কোরআন হাদিস অনুসারে। তো মানে সে সময় মুসলমানদের কর্তব্য ঠিক করতো কি, ধরেন আমরা তো এখন ইংরেজদের অধীন আছি, এখন আমাদের উপর জিহাদ ফরজ কি ফরজ না। তা এখন মুসলমানদের একটা মানে আলেমদের একটা বড় গ্রুপ ঠিক করলো আমাদের উপর, আমরা এখন হচ্ছে যে আপনি মুসলমানদের এদের ইয়েতে কতগুলো শব্দ হয়, যেমন দারুল হরব টাইপ একটা শব্দ, এটা হচ্ছে যে শত্রু দেশ। তো এদের একটা গ্রুপ সিদ্ধান্ত নিল যে আমাদের এটা তো দারুল হরব না, মানে শত্রু দেশ না, কোনো অর্থে শত্রু দেশ না। ওরা শত্রু দেশের ডেফিনেশন ঠিক করলো হচ্ছে যে যেখানে আমরা আমাদের ইবাদতগুলা স্বাধীনভাবে করতে পারবো, এটা সেই দেশগুলা শত্রু দেশ না। যেহেতু বাংলাদেশে ইংরেজ শাসনের ভিতরেও আমরা আমাদের ইবাদত বেসিক জিনিসগুলা স্বাধীনভাবে পালন করতে পারছি, আইন কানুনের ভিতরে কোনো ইসলাম বিরোধী কোনো কম্পোনেন্ট থাকছে না, তাহলে এটা হচ্ছে শত্রু দেশ না। তারা এটার ভিত্তিতে মানে ইংরেজদের সাথে জিহাদ দরকার নেই বলল, জায়েজ নেই বলল। আরেকটা গ্রুপ বলল যে না, এটা হচ্ছে দারুল হার্ব, মানে শত্রু দেশ। তো এই শত্রু দেশ কিন্তু তার সাথে তাও জিহাদ ফরজ না। কেন ফরজ না? কারণ হচ্ছে এখানে আমি আমার মানে কি বলে এই ইবাদত বন্দী এগুলো স্বাধীনভাবে করতে পারছি, আবার কোনো ইসলাম বিরোধী কোনো আইন নেই। তার মানে উভয় গ্রুপ মোটামুটি একটা পর্যায়ে এই সিদ্ধান্ত আসলো যে আসলে এটা দারুল হরব হোক বা এটার কি বলে বিপরীতটা কি দারুল ইসলাম হোক, কিন্তু এখানে জিহাদ ফরজ না। এটা আপনি বুঝতে পারবেন, এই ঘটনাটার আরও একটু অ্যাডভান্স ভার্সনটা বুঝতে পারবেন। রিসেন্টলি দেওবন্দের আলেমরা মানে ইন্ডিয়াতে আপনি গরুর মাংস খাবেন কি খাবেন না এই ধরনের একটা ফতোয়া দিয়েছেন। এটা একটু পরে নিন, তাহলে বুঝতে পারবেন, মানে এটার ফিলোসফিটা বুঝতে পারবেন কোন জায়গা থেকে হয়। তো দেখবেন যে হিস্ট্রিক্যালি মুসলমানরা এই শর্তগুলো ঠিক করছে যে আমরা একটা রাষ্ট্রের অধীনে থাকবো, যে রাষ্ট্রে আমাদের কোনো কন্ট্রিবিউশন থাকবে না, মানে আমাদের ডোমিনেন্সি থাকবে না, কোনো ইসলামী রাষ্ট্র হবে না, কিন্তু ইসলাম বিরোধী রাষ্ট্র হইবে না। হেফাজতও ঠিক একই সিলসিলার মানুষ, এরাও সবসময় একই কাজটাই করে যাচ্ছে যে আমরা এই বাংলাদেশ রাষ্ট্রে মেনে নেব, কোনো রাজনীতিতে অংশগ্রহণ করব না, পলিটিক্স করবো না, মানলাম, কিন্তু খবরদার যদি ইসলাম বিরোধী কোনো হয় তাহলে কিন্তু এই রাষ্ট্রের ব্যাপারে আমরা খুব কনসার্ন থাকবো। এটা হচ্ছে তাদের কথা, এটা হচ্ছে কনসার্ন। এবং সেই জায়গা থেকে আপনি দেখবেন যে কিছুদিন পর পর মানে আলেম ওলামাদের সাথে বা ইসলামিক জোট বা এই ধরনের এগুলোর সাথে একটা বিখ্যাত ঘটনা আছে। ওই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের একটা চুক্তি হয়েছিল যে আওয়ামী লীগ কখনো কোনো রকম কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না বলে একটা চুক্তি হয়েছিল। হ্যাঁ,
তো এই ঘটনাগুলো হচ্ছে ওইটার সিলসিলা। এখন তারা এর চেয়ে মোর পলিটিক্যাল না, এটুকুই আমি আমার বোঝাপড়া আর কি এটা এদের ব্যাপারে। আচ্ছা, এখানে আরেকটু ব্যাপার একটু ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে মানে তারা তো হচ্ছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা বা তাদের প্রচার প্রসার বন্ধ এই ধরনের দাবিও করেছিল। তো আসলে সরকার এখানে ঠিক কি করতে পারতো, সরকার বলি বা রাষ্ট্র বলি, মানে তাদেরকে কিভাবে আসলে মোকাবেলা করতে পারতো? এটা আসলে আমি মানে সরকার কীভাবে করতে জানা নেই আমার, তবে আমি মনে করি যে ধরেন এটা তাদের অনুচিত কাজ, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা একটা রাষ্ট্রের কাজ না। মানে আপনি মুসলমান কি মুসলমান না, এটা যদি একটা রাষ্ট্র ঠিক করে দেওয়ার জন্য ধরেন অথরিটিটা নেই, তার মানে যে কোনো মুহূর্তে রাষ্ট্র যারেই তার শত্রু মনে করবে তারই অমুসলিম ঘোষণা দিয়ে কতল করে ফেলতে পারবে। এটা তো রাষ্ট্রের দায়িত্ব দিতে পারেন না। আপনি মনে করেন ভালো হয়েছে, এটার অনেক মানে এটার ব্যাপারে আমাদের অনেক অবস্থান আছে বা ভালো খারাপ মন্দ অনেক কিছু, কিন্তু রাষ্ট্রের এতে দেওয়া যাবে না আর কি। আচ্ছা ভাই, আপনি যে পাকিস্তানের সমঝোতা রাজনীতি নিয়ে যেটা বললেন, ওটার সাথে মানে আমি একটু বাংলাদেশের সাথে একটু কম্পেয়ার করে এটা বলতে চাচ্ছি। তো আপনি যেটা জানেন, এটা হচ্ছে যে এখন ইন্ডিয়ায় সব চাষ পাইছে, কিন্তু ওরা করছে যে সরকার গঠন করতে পারতেছে না, কারণ হচ্ছে তারা একক বেশি আসন পায় না, বা ও যেটা বলছে যে ওদের কোনো মানে দল নাই, স্বতন্ত্র হিসাবে যেটা পাইছে। তো কিন্তু পিটিআই আপনি যদি দেখেন লাস্ট 2 বছর যাবো বা লাস্ট 1 বছরের কারাগারে বা ওর কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই, এটাই আমাদের বিএনপির সাথে মেলানো যায় যে আমাদের খালেদা জিয়া রাজনীতির বাইরে বা এখন ফখরুল ইসলাম কারাগারে। তারপরও ইমরান খান জাস্ট কী করছে, উনি জাস্ট এআই দিয়ে একটা ভিডিও করে জাস্ট দেশের মানুষের মতো চলাইছে, টুইট করছে, ওইটার মাধ্যমে উনি একটা মানে বিপ্লব ঘটাইছে, যে যেটা হচ্ছে যে পাকিস্তানের জনগণ পিটিআইকে ভোট দিচ্ছে, ওরা হচ্ছে শাসনদারি, ওটা শাসনদারি, পিএমএল আর পিপিপির মানে ওরা হচ্ছে অবস্থানে, ওরা হচ্ছে সরকার গঠন করতেছে এখন জোট করে। তো ওই পিটিআর জায়গায় বাংলাদেশে বিএনপি থাকতে পারতো কি, মানে আপনি কি মনে করেন যদি বিএনপি থাকতো, যেহেতু বিএনপি অলরেডি একটা জোট করা আছে আমাদের সাথে, মানে আগে যেটা ছিল, তো পিটিআই এখন সরকার গঠন করতে পারতেছে না, কারণ তাদের কোনো জোট নাই, তাদের কোনো নিবন্ধন নাই, এজন্য মানে এটাই না না এটা না, ওই জায়গায় না। আচ্ছা, অন্য কিছু থাকতে পারবো, নিয়ে থাকতে পারে, কিন্তু এটা তো একটা ফ্যাক্টর যে তাদের হচ্ছে যে কি কোনো একটা মানে গ্রুপ নাই, কারণ এখানে পিএমএল পিপিপি ওরা সরকার গঠন করতেছে, জোট করার পর ওরা হচ্ছে বিজয়ী হচ্ছে, বা ওদের পিছন থেকে সাপোর্ট আছে বা সেনাবাহিনীর সাপোর্ট, যাই হোক ওরাই সরকার গঠন করতে চাচ্ছে। তো আমার মনে হচ্ছে পিটিআই জায়গায় কোনোভাবে বিএনপি আসতে মানে বাংলাদেশে আসতে পারছে না, মানে বিএনপি এর অনুসন্ধান করা সম্ভব ছিল ওদের পক্ষে জনগণকে নেয়া, যেটা পাকিস্তান হয়েছে। হ্যাঁ, পিটিআইয়ের মতো যদি বাংলাদেশে বিএনপির এক ধরনের পরিশ্রম থাকতো হয়তো বা হইতে পারতো। তো পিটিআইয়ের তো আসলে সেই পরিশ্রমটা মানে বাংলাদেশে বিএনপির পিটিআইয়ের মতো করে স্যাক্রিফাইসটাও নেই, সেরকম পরিশ্রমটাও নেই। পিটিআইয়ের ঘটনাটা আবার আরেকটা জিনিসটা ব্যাখ্যা করে, পিটিআই ওখানে পাকিস্তানের যেটা ট্রেডিশনাল যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের যদি বিএনপির মতো পজিশন হয়, তারা হয়তো বা ওখান থেকে এভাবে সার্ভাইভ করতে পারতো না। ইমরান খান সার্ভাইভ করতে পারতেছে কারণ হচ্ছে ইমরান খান অলরেডি হচ্ছে সদ্য নতুন একটা দল, এবং এই দলটা হচ্ছে যে আসলে লড়াই এক ধরনের করে তাদের নতুন মানে ধরেন এটা হচ্ছে যে এক ধরনের জিয়াউর রহমানের নতুন বিএনপি যখন করেছে সে সময়কার ঘটনার মতো, মানে ইমিডিয়েট একটা এটার এটা এখনও এদের এখনও রাজনৈতিক স্পিরিটটা মরে যায় না আর কি, মানে ওদের কোনো কিছু এখনও শুকায় নাই। এটা এইভাবে বলা যায় না, তবে বিএনপি রাজনৈতিকভাবে তো অসফল দেখা যাচ্ছে, মানে এটা মানে এত সংক্ষিপ্তভাবে বলার মতো মানে পজিশন এই মুহূর্তে এখানে না আর কি। আচ্ছা, এই নির্বাচন নিয়ে প্রশ্ন আসলে আমার তখন আপনার একটা স্ট্যান্ড জানার খুব ইচ্ছা, মানে আপনি আপনার একটা আমার টপিকটার নাম ভুলে গেছি, আপনি বলছিলেন তত্ত্বাবধায়ক সরকার শব্দের আগে আপনি অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার, মানে এটা বোঝা গেল যে তত্ত্বাবধায়ক সরকার সময় আপনার একটু কি বলে নেগেটিভ মাইন্ডসেট একটু আছে। এখন আমার প্রশ্ন কি দেখেন, মানে পাকিস্তানে যত কিছু হোক, পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের ইলেকশনটা হয়েছে, কিছু বলি না কেন, আমাদের বাংলাদেশে অগণতান্ত্রিক হইলে একটা নিয়ম ছিল, কিন্তু 1/11 পর সেটা পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন কারণে চলে গেছে। আপনি কি মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি আমরা বিলুপ্ত করে ফেলি, অলরেডি আমাদের 2-3 ইলেকশন হয়ে গেল দলীয় সরকার আন্ডারে, এবং এটার ফলাফল কি হয়েছে আমরা সবাই জানি দেখছি, তো তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আপনার যে একটা স্ট্যান্ড ছিল, মানে আপনার অগণতান্ত্রিক বলতে চাচ্ছেন, এবং কিছুটা মানে আপনার লেখার ধাজ দেখে মনে হচ্ছে যে আপনি এটার বিরোধিতা করতেছেন কিছুটা, নিয়োগ হোক সরব হোক। এখন কি আপনি কি মনে করেন, মানে দলীয় সরকারের আন্ডার ইলেকশনটা যেমন হচ্ছে দেখতেছেন, আর আপনি যেমন চাইছেন তত্ত্বাবধায়ক চলে গেলে কেমন ইলেকশন চাইতেন, মানে তাহলে কি আমরা দলীয় সরকারের আন্ডার ইলেকশন করবো?
না, এখানে একটা ঘটনা হচ্ছে কি, মানে আমার অবস্থানটা আরও বেশ পরিষ্কার। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমাদের ওই যে আমাদের যেটা ক্রিটিক, এটাও খুব পরিষ্কার ছিল। সেটা হচ্ছে যে আসলে কিছু লোপ আমরা ধরছিলাম, করছিলাম। লোপগুলো ছিল যে, যেমন ধরেন মানে তত্ত্বাবধায়ক সরকার যেটা ব্যবস্থা, এটা তো আসলে মানে শুধুমাত্র বাংলাদেশে মানে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হচ্ছে সেই জায়গার বাইরেও আরেকটা নতুন ঘটনা তৈরি করছিল। সেটার আমি বলি যে ধরেন বিচার বিভাগের অভিজাততন্ত্র তৈরি করছিল, যেখানে একটা ফেরেশতা ব্যবস্থা তৈরি করছিল। মানে আমাদের ভিতরে একটা ভাব তৈরি করছিল যে বাংলাদেশে বিচারকরা হচ্ছে ফেরেশতা। তো সুতরাং ফেরেশতাদের অধীনে ছাড়া আর কারো অধীনে কোনো নির্বাচন সঠিক হইতে পারে না। এই কারণে যেটা হয়েছে, আমাদের এখানে একটা অভিজাত বিচার, এটার মানে বিচার বিভাগের অভিজাততন্ত্র বলতেছি, বাংলাদেশে তো সেই ধরনের কোনো অভিজাততন্ত্র আসলে নেই, কিন্তু মানে এটার সাথে কিছুটা ধরেন রিলেটেড আর কি। রিলেটেড অর্থে কখন বিচার বিভাগ এমন একটা পাওয়ার তৈরি হয়েছিল, তারা যখন তখন ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার পাশ দিয়ে একটা বিচারকের গাড়ি যাচ্ছে, তো আপনি বিচারক গাড়িটাকে যে সালাম দিলেন না, বিচারক করলো কি, মানে ওই হাইকোর্টে গিয়ে আপনাকে তলব করলো যে সালাম কেন দিলেন না, এবং আদালত অবমাননার মামলা করলো। এই ঘটনাগুলো অহরহ হচ্ছিল তখন। এমন মানে সবচেয়ে মানে আমাদের এখানে ধরেন বর্তমান রাষ্ট্র ব্যবস্থাগুলোতে যাদেরকে ধরেন খুবই সম্মানিত লোকজন হিসেবেই ধরা হয়, সে ধরনের মানুষজনগুলোকে দাঁড় করায় রাখছে ঘন্টার পর ঘন্টা শাস্তিস্বরূপ, কারণ তারা আদালত অবমাননা করছে। তো এই ঘটনাগুলোর ব্যাপারে আমাদের ক্রিটিক ছিল এবং এখনও ক্রিটিকটা আছে। সেজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি কোনো করতেও হয়, এই লুপহোলগুলোকে মানে বিচার করে করতে হবে। এগুলো বহাল রেখে করা সম্ভব না এই লুপহোলগুলো। আবার আরেকটা জিনিস হচ্ছে ধরেন, নর্মালি তত্ত্বাবধায়ক সরকার আরেকটা বড় ঘটনা ছিল হচ্ছে যে, এটা যেহেতু অনির্বাচিত সরকার ব্যবস্থা, অনির্বাচিত সরকার ব্যবস্থাটাকে মানে সে যদি উচ্চাভিলাষী হয়, যেটা হয় সেটা হচ্ছে ধরেন উচ্চাভিলাষী সরকার ব্যবস্থাটাকে, যেহেতু তার জনগণের ম্যান্ডেট থাকে না, তাদের উপরে ওই যে মানে বহিঃশক্তিগুলো খুব ইজিলি প্রভাবিত করতে পারে, প্রভাবিত করে তাদের প্রয়োজন মতো করে তাদেরকে ব্যবহার করতে পারে। যে জিনিসটা একটা নির্বাচিত সরকারকে করতে অত সহজ না, কারণ নির্বাচিত সরকার নাড়াচাড়া করার সময় তাদেরকে ভাবতে হয় যে আমি তো জনগণের ম্যান্ডেট নিয়ে আসছি, জনগণকে আমি কি জবাব দেবো, তাদেরকে ভাবতে হচ্ছে না। এসবগুলোর কারণে এটা বলা, কিন্তু এটার অর্থ এটা না যে আমাদেরকে আবার ধরেন এখন ওইভাবেই মানে ঠিক শেখ হাসিনার অধীনে নির্বাচনটা চালাইতে হবে। এটার অর্থ হচ্ছে লুপহোলগুলো খেয়ালে রেখে আমরা আসলে আমাদের মানে নতুন ব্যবস্থাটা চিন্তা করব। পাশাপাশি ধরেন আমি একদম স্পষ্ট এটাও বলছি, সেটা হচ্ছে যে অন্তত ওই যে হাইকোর্টের একটা রায় যেটা ছিল যে অন্তত আগামী কয়েকটা নির্বাচন, আগামী কয়েকটা নির্বাচন যাতে অন্তত তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়। এটা না হলে কিন্তু আমাদের এটা কালচার আকারে দাঁড়াচ্ছে নির্বাচনের ব্যাপারটা। কিন্তু এখন তো আমাদের কাছে হাজির নাই, মানে আপনি যেটা বললেন যে হচ্ছে গিয়া আমরা নতুন চিন্তা নিতে হবে, এখন আমাদের কাছে ওই চিন্তাটা হাজির নাই। হাজির যখন নাই, তাহলে তত্ত্ব সরকারকে আমরা এরকম লুপ করে দেখতেছি। তাহলে মানে ধরেন আমাদের ইলেকশনটা হয়ে গেল, আবার 5 বছর ইলেকশন আছে, তো আমরা কি আবার এই ধারাতেই আমাদের মানে তাহলে যাইতে হবে, যেহেতু তত্ত্ব সরকারের লুপ হোলটা আমরা ঠিক করতে পারতেছি না। এটা ঠিক করতে পারবেন না। আমার মানে যে কোনো পরিবর্তনের আকাঙ্ক্ষাটা হচ্ছে কিন্তু সবসময় কিন্তু মানে এটা মানে না, এটা এমন না যে আপনি সাময়িক পরিবর্তন চান। আপনি যখন আপনার ভিতরে যখন কোনো একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা, পরিবর্তন নিয়ে ভাবেন, এটা এমন না যে এটা একটা কোনো সাময়িক পরিবর্তন নিয়ে আপনি ভাবছেন। আপনার ভাবনাটা হচ্ছে সবসময় হচ্ছে যে আপনি আসলে একটা খোল নলচে বদলে ফেলতে চান, কিন্তু আসলে বদলায় হচ্ছে শুধুমাত্র খোলটা দেখা যাচ্ছে। তো এটা আসলে থাকে। তো এই ভাবনার ভিতরেই আপনাকে আসলে মানে কাজটা করে ফেলতে হবে, করার চেষ্টা করতে হবে। মানে এখানে আপনার হাতে আসলে পুরা দুনিয়া পরিবর্তনের কোনো ম্যান্ডেট নেই, সম্ভব না এক ধরনের। দুনিয়াটা না হইলেও তো আমার টাকা ভাবতে হইতেছিল। আচ্ছা, তো আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকারের যে বিচারকদের যে একটা ক্ষমতা দিছে, তো এইটার কারণে বর্তমানে মানে বিচারকরা যে ফেরেশতা ব্যবস্থাটা ভাঙতে হবে, জুরিস্ট্রিক্সিটা ভাঙতে হবে। এটা এই একটা ভালোই আলাপ হচ্ছে গত সপ্তাহে খালিদ মহিউদ্দিনের যে টকশোটা আছে, খালিদ জানতে চায়, তো ওখানে হচ্ছে কি আপনার একটা সাবেক জজ কোর্টের একজন বিচারক আছেন, তো সে বলছে মানে তার যেটা দাবি ছিল যে সুরাজনীতি হলে সুশাসন বা আইন শাসন হবে। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি কোনটা আগে মনে করছেন, মানে আমাদেরকে সুশাসন দরকার না সুরাজনীতি দরকার?
এখন আমাদের দেখতেছি বিচার অবস্থার যে বর্তমানে যে অবস্থা, মানে খুব একটা ভালো আমরা আশা দেখি না এখান থেকে। তো আমাদের সুরাজনীতিটাকে ঠিক করে তারপর বিচার ব্যবস্থা হাত দিতে হবে, না বিচার ব্যবস্থা ঠিক করে আমরা সুরাজনীতিতে হাত দিব? হ্যাঁ, দুইটা একসাথে করতে হবে। এটা আর কোনোভাবেই মানে মুরগি আগে নাকি ডিম আগে এই ধরনের কোনো সম্পর্ক নেই এটার সাথে। মানে আগে ধরেন এটা এমন না যে আগে আমরা রাজনীতি ঠিক করব তারপর সুশাসন হবে, ঘটনাটা সেরকম না আসলে। মানে একই সাথে আপনার লড়াইটা হবে হচ্ছে যে ধরেন মানে রাষ্ট্রটা পরিবর্তন করতে হবে, একই সাথে আপনার রাজনীতিটাকেও ঠিক করতে হবে। এটা সমান্তরাল একটা ঘটনা। তো যোগ্যতাভাবে তো সম্ভব না, আমি তো একটা প্রায়োরিটাইজ করতে হবে, কারণ দুইটা করতে গেলে দেখা যাবে আমি তখন দুই নৌকা পা দিয়ে না ধরেন আমরা ভাই মানে 1971 সাল থেকে এই পর্যন্ত অনেকগুলো বছর তো হইল, এখনো পর্যন্ত আমরা কোনটা আগে করব কোনটা পরে করব সেটা চিন্তা করতে হতে কিছুটাই করা হইল না। আসলে শুরুটা করে ফেলতে হবে। আচ্ছা ভাই, আমরা শেষ করলে ভালো হচ্ছে। হ্যাঁ, এটা শেষ করে ফেলেন আসলে। আচ্ছা, আর কারো কিছু? এই আপনারা মনে হয় আরেকটু কাছে আসেন, আপনাদের আলাপগুলো একটু ইয়ে করে। এই তোমার কথা বলো না। হ্যাঁ, এটাই ভালো ভাই। না হয় আচ্ছা আর কারো কোনো মানে আমার মনে হয় আমি বলি এখানে ওই চাটা খাইতে এখানে খাইতে চাটা তো খাইতে পারি, এখানে আরো অনেকের সুরঞ্জনের এই বইটা পড়া আছে, তারপর ও এর পড়া আছে। আমার মনে হয় এদেরও কিছু কথাবার্তা চাইলে বলতে পারো। হ্যাঁ, অবশ্যই আমরা তো বলেন অবশ্যই তো ওরা আমার মনে হয় তুমি, open for all। আচ্ছা ওর নাম হচ্ছে যে ওয়াহিদুর রহমান, এবং আমার মনে হয় তুমি একটু কথা বলো দেখি, তোমার এটার ব্যাপারে একটু আলাপটা করো। আমি একটা প্রশ্ন করতে চাই, হ্যাঁ হ্যাঁ, হচ্ছে যে আপনার থিওরি অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রটা যদি গঠন করা হয় এই মুহূর্তে, তো আপনি কি করবেন? 5 লাইনে যদি বলেন। আমি কি করব? সব লেখালেখি বন্ধ করে দিয়ে বলবো যে আমার কাজ তো শেষ। আপনার মানে এরপর তো আমার কাজ শেষ, আমি একটু ধীরে শান্তিতে ঘুমাবো তখন। বিপ্লব সম্পন্ন হয়েছে। হ্যাঁ। বিপ্লব সম্পন্ন হয়েছে। মানে আপনার চিন্তা অনুযায়ী বাংলাদেশের কোন জায়গার কাজগুলো আপনি আগে ধরবেন? আচ্ছা, কোন কাজ ধরবো সেটা মানে ওইভাবে চিন্তা তো করি নাই, কিন্তু ধরে মানে একটা জিনিস হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে ছেলেপেলেরা বড় হয়ে ওঠে এবং এটার ব্যাপারটা আসলে খুব আমূল সংস্কার প্রয়োজন। এডুকেশন সিস্টেমটাকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়ে তারা আসলে আমরা আস্তে আস্তে একটু আলাপ করতেছিলাম যে পাঠ্য বইয়ের বাইরে কীভাবে ধরেন আপনার চিন্তা ব্যবস্থাটাকে মানে গ্রো করতে হবে, সেটা নিয়ে আমাদের আসলে অনেক কিছু করার আছে। তো আমি যদি কখনো মানে এ ধরনের পজিশনে যাই, সবার আগে হচ্ছে এডুকেশন সিস্টেমটাকে ভেঙে ঘুরিয়ে দেব, নতুন করে কিছু ঠিক হবে। ঘুরিয়ে দেওয়ার আগে তুমি আসলে রিপেয়ার করতে পারবে না, রিপেয়ার সম্ভব না। আমাদের এখানে রিপেয়ার জিনিসটাই সম্ভব না, এখানে আসলে পুরো জিনিসটাকে আসলে নতুন করে শুরু করার ব্যাপার আছে না। আমাদের এখানে এডুকেশন ফিলোসফিটাই খুব খারাপ আর কি। হ্যাঁ বলেন ভাই। এডুকেশন নিয়ে যখন কথা উঠে গেছে, হ্যাঁ, আপনার সেই এডুকেশন সিস্টেমে আপনার ভাষাটা কি হবে? আপনি কি যেই ইউনিভার্সাল যে নলেজগুলো আছে, থিওরিগুলো কমনলি আমরা দেখি যে ইংরেজি ভাষাতেই সবচেয়ে বেশি স্টাবলিশড, আপনি কি অনুবাদ করে সেগুলো বাংলায় আনবেন, নাকি যারা টার্সিয়ারি বা ওনাদের মতো যারা ইংরেজি পড়তে জানে এরকম সম্ভাবনাময় জনসংখ্যাকে আপনি ইংরেজিটা পড়াবেন, এরকম কিছু? মানে ইংরেজির কোন মানে ব্যাপারটা কেন আসছে আমি বুঝতেছি না। না, আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, তো শিক্ষা ব্যবস্থাতে সবার আগে শিক্ষা ব্যবস্থা বলতে আমরা যেহেতু বাঙালি, আমরা সবার আগে বাংলাটাকে ভাববো। ইংরেজির ব্যাপার তো হচ্ছে যে এটা হচ্ছে যে মানে একটা ভিন্ন ভাষাকে কীভাবে পড়বো সেটার ব্যাপার। বুঝি না আমি। বিশ্বব্যাপী যেহেতু ইংরেজি ভাষায় জ্ঞান বিজ্ঞানের অনেক কিছু চলে গেছে, যেটা কমন ফর অল, ওই নলেজের সাথে তো আপনি একটা কানেক্ট তো আপনাকে করতে হবে। আচ্ছা আচ্ছা, তো সেই কানেকশনটা আপনি ভাষা তো একটা মিডিয়াম, সেই মিডিয়ামটা কি হবে? আপনি কি বাংলা ভাষায় সেই জিনিসগুলোকে আনবেন, নাকি হচ্ছে অনুবাদ করে আনবেন, নাকি এই বিষয়টা মিক্স ভাবে আপনি চালিয়ে নিয়ে যাবেন? কারণ অনেক বুদ্ধিজীবীরা তো এই বিষয়টা নিয়ে আলোচনা করেন, যে বা আমাদের আর রাজি স্যার যিনি এই সাংবাদিকতা বিভাগে উনি আছেন, তো উনি বলেন যে বাংলা ভাষায় পড়াশোনা করার যে বিষয়, ওই জন্য বললাম যে আপনার শিক্ষা ব্যবস্থায় ওই বিষয়টা কিরকম? হ্যাঁ, মানে কেন ভাষার ব্যাপারটা আসলে এটা আমি ভাইয়ের সাথে অ্যাড করতে চাই। মানে আমি বিশ্ববিদ্যালয়ের
মানে মূল কাজ কি, এটা নিয়ে একটা বই পড়াশোনা করছিলাম। বইটা ওখানে একটা লাইন পড়ছিল এরকম যে বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হলো ভাষা শেখানো। তো ভাষা শেখানো, গণিত একটা ভাষা, বাংলা একটা ভাষা, এই ভাষাগুলোই হচ্ছে শেখানো। কারণ পৃথিবীতে জ্ঞানতাত্ত্বিক রাজত্ব যারা স্থাপন করেছে তারা কেউই ভাষার মানে অন্যের ভাষার জ্ঞান চর্চা করে আসলে রাজত্ব স্থাপন করতে পারেনি। তো আমাদের যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংসই করতে হয়, মানে সমস্যা এই শিক্ষা ব্যবস্থার সমস্যাটা হচ্ছে যে জ্ঞান উৎপাদন হচ্ছে না আমাদের এখানে। আমরা হচ্ছে অন্য দেশের জ্ঞান চুরি করে বা ধার করে এনে সেটাই চর্চা করছে, সেটা তাদের ভাষায় চর্চা করছে। আমাদের যদি জ্ঞানটা উৎপাদন করতে হয় তাহলে হচ্ছে আমাদের নিজের ভাষায় ওই জ্ঞানটা উৎপাদন করতে হবে। ওই জ্ঞান তখনই কাজে লাগবে যখন নিজের ভাষায় উৎপাদন করে ওই জ্ঞানটা আমরা মানে প্রতিষ্ঠিত করতে পারছি, মানে রাজত্ব স্থাপন করতে পারছি। যেমন আমরা অনেক আগে থেকে ঔপনিবেশিক ছিলাম, আমাদের ভূমিতাত্ত্বিক ঔপনিবেশটা সবসময় মনে ছিল। এরপরে একটা সময় যখন বিশ্বযুদ্ধটা গেল, এরপরে যখন মানে ভূ রাজনীতির মানে প্রসারটা, অর্থাৎ ভূমির প্রসার বাড়িয়ে যে রাজনৈতিক ডমিনেন্সটা, এটা যখন কমানো হলো, তখনও কিন্তু ওই ঔপনিবেশিক মানে ব্যাপারটা ছিল। তারা তখন মানে জ্ঞানতাত্ত্বিক ডমিনেন্সটা করছে, তারা তখন তাদের আইডিওলজিগুলো আমাদের এখানে স্থাপন করতে পেরেছে। যেই কারণে আমরা যখন এখনো কথা বলি তখন আমাদের মানে কিবলাটা থাকে ওয়েস্ট। তো ভাইয়ের সাথে আমি যেটা অ্যাড করতে চাই যে ভাই যে প্রশ্নটা করলো যে আমরা আসলে কি বাংলায় আমরা যদি এরকম কোনো সংস্কার করি বা আমরা যদি পুনর্গঠন করি তাহলে আমরা এটা কি মানে আমাদের বাংলা ভাষায় করবো কিনা বা মানে বাংলা ভাষার ব্যাপার তো সবসময় প্রেফারেন্স একটা থাকবেই, যেহেতু আমরা বাংলাভাষী। তো মানে এটা একেবারে প্রাথমিক কাজ হবে বলে আমার মনে হয় না আর কি। মানে যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের ভাষার রিসোর্সটা যথেষ্ট পূর্ণ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে আসলে শেষ পর্যন্ত মানে অন্যান্য ভাষাগুলো হেল্প নিতে হবে। এটার জন্য আমার আপাতত কোনো মৌলবাদিতা দরকার নেই মনে হয়, অদরকারি। আচ্ছা, এই বাংলাটাকে আমরা মানে আমি যখন যেমন আর রাজির কথা বলছে, তো মানে আমার মনে হয় না যে মানে বাংলা ভাষা সম্পর্কিত তাদের কোনো মৌলিক প্রস্তাবনা আছে। দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তা থেকে কোনো লাভ নেই রে ভাই। আচ্ছা, আমরা কোন বাংলা অ্যাংজাইটি আর কি দরকার নেই। হ্যাঁ, বাংলা ভাষাকে আমরা কলকাতাকে তিনি বাংলা ভাষার উপর আমাদের মুখে বাংলাটা নেব, এটা গুরুত্বপূর্ণ। ওইটা মানে ওইটা হচ্ছে যে কোন বাংলা ভাষাটা আপনারা নেবেন, এটা নিয়ে আসলে ভাবারই দরকার নেই। কারণ হচ্ছে যে আমাদের একটা ভাষা ঠিক হয়ে আছে, এটা কলকাতার ভাষা না, মুসলমানি ভাষা। মানে মুসলমানি বাংলা ভাষা একটা আছে, সেটা হচ্ছে যে কীরকম, সেটা হচ্ছে যে আমাদের এখানে এই অঞ্চলের মানুষের ভাষা এবং কলকাতার মানুষের ভাষার ভিতরে একটা আকাশ পাতাল তফাৎ আছে। এই ভাষাটা আমি আলাদাভাবে মানে ডিফাইন করার কিছু নেই, এটা হচ্ছে অলরেডি ডিফাইন্ড হয়ে আছে, বুঝতে পারছেন? মানে এটার তফাৎ কলকাতার লোকজন কোনো বাংলার মানুষজনকে দেখা হলে তাদের ব্যাপারে বলে যে এটা হচ্ছে বাঙ্গাল আসছে, ওখানকার একটা গোষ্ঠীভাবে ডিফাইন্ড হয়ে আছে। এই জিনিসটা সেরকম। আমাদের এই ভাষাটা হচ্ছে অনেকটা ধরেন মানে বাঙালি মুসলমান আছে, নমশূদ্র আছে, এদের সবার মিক্সড একটা ভাষা।